রাস্তার পার ধরে হেঁটে যাচ্ছি। রাতের অন্ধকারের আলোতে সময় সময় এক দুইটা গাড়ি পার হয়ে যাচ্ছে আমার পাশ দিয়ে, বাট সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপই নাই। হেঁটে চলেছি তো হেঁটে চলেছি, এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। আমি রাস্তা ধরে হাঁটছিলাম, হঠাৎ কারো চেঁচামেচির শব্দ শুনতে পাই। আমি কান খাড়া করে বোঝার চেষ্টা করি যে কোন দিক থেকে এমন চিৎকারের আওয়াজ আছে। তখনই রাস্তার পাশের দিকে জঙ্গলের ভেতর থেকে দেখি যে চিল্লাচিল্লির আওয়াজ আসছে। নিজেকে সামলাতে না পেরে জঙ্গলের ভিতরে ঢুকে দেখি কেউ একজন চিৎকার চেঁচামেচি করছে, তার শব্দ শোনা যাচ্ছে। আমি দৌড়ে বাড়িটার কাছে এসে জানালার ফাঁক দিয়ে দেখি দুইটা ছেলে একটা মেয়ের সঙ্গে নোংরা কাজ করবে, কিন্তু মেয়েটি তাদের সঙ্গে ছেলেগুলো মেয়েটিকে মারছে। নিজের চোখের সামনে এমন দৃশ্য দেখতে পেয়ে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে আশেপাশে তাকিয়ে দেখি একটা রড পড়ে আছে। তারপর রডটা নিয়ে জানালার ভেতর দিয়েই রুমের ভেতরে প্রবেশ করি। অন্যদিকে ওরা জানালার ভেতর দিয়ে হুড়মুড়িয়ে কাউকে প্রবেশ করতে দেখে জানালার দিকে তাকায়। আমাকে দেখতে পেয়ে ওরা যেন অবাক হয়, আমার দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলতে লাগে, কে তুই? আর তোর এইখানে কি কাজ? বাঁচতে চাইলে এখান থেকে পালা, না হলে জীবনেও পালাতে পারবি না তুই। আমি তো পালানোর জন্য এখানে আসিনি। কথাটা বলেই আমি একটা ছেলের কাছে গিয়ে রডটা দিয়ে ঠাস করে ওর পায়ে মারি। ছেলেটা নিমিষেই মাটিতে পড়ে যায়, ব্যথায় কোকাতে লাগে। তখন পাশে থাকা আরেকটি ছেলে আমার কাছে এসে বলতে লাগে, ভাই দেখেন, যেহেতু আপনি চলে এসেছেন, চলেন আমরা তিনজন মিলে মেয়েটিকে ভোগ করি। আমি ছেলেটির কথা শুনে ওর দিকে রাগী দৃষ্টিতে তাকাই। ছেলে দুটাকে উদ্দেশ্য করে আমি বলি, আমাকে কি তোর কাপুরুষ মনে হয় যে মায়ের জাত আমাদেরকে পৃথিবীতে এনেছে তাদের সঙ্গে এমন করব? ভালো করে জানি আমাদেরকে মেরে এখান থেকে তাড়িয়ে দিয়ে তুই একাই মেয়েটিকে ভোগ করবি, তাই না? তা হতে দেব না। কথাটি বলে ছেলেটি আমার দিকে আসতে লাগে। আমি আমার রাগ আর কন্ট্রোল করতে না পেরে ছেলেটির পায়ে বাড়ি দিই। ছেলেটি মাটিতে পড়ে গিয়ে কোকাতে লাগে। তারপর আমি ছেলেগুলোকে এক নাগারে মারতে লাগি। হঠাৎ পেছন থেকে মেয়েটি এসে আমার হাত ধরে আর বলতে লাগে, আপনি ওনাদেরকে মেরে আপনার নিজের হাত নষ্ট করবেন না। ওদেরকে এবারের মতো যেতে দিন, ওরা নিজের ভুল বুঝতে পেরেছে। হঠাৎ পেছন থেকে এমন কথা শুনতে পেরে পেছনের দিকে তাকিয়ে দেখি ওই মেয়েটির মুখে হালকা আলো পড়াতে যেন মনে হচ্ছে একটা পূর্ণিমার চাঁদের মতো মুখ ঝলঝল করছে। সেদিক থেকে আমি চোখ সরিয়ে ছেলেগুলোর দিকে তাকিয়ে বলি, দেখ তুই যারা এমন সর্বনাশ করতে চেয়েছিলি, উল্টো সেই তোদের হয়ে সুপারিশ করছে। তোরা নিজেও জানিস না আজকে তোকে কি করতাম। তোদের আজকে হয়তো শেষ দিন। আমার কথা শেষ হতে না হতেই ছেলেগুলো ন্যাংরাতে ন্যাংরাতে পরিত্যক্ত পোড়া বাড়িটি থেকে চলে যায়। তারপর আমি মেয়েটার দিকে ফিরে দেখি মেয়েটির বুকে ওড়না নেই। হাতে থাকা ফ্ল্যাশ লাইটটি অন করে দেখি ঘরের এক কোণায় পড়ে আছে। অন্যদিকে মেয়েটি স্টিলভাবে দাঁড়িয়ে আছে সে এখানে। দেখে মনে হচ্ছে যেন ভয়ে চুপসে এসেছে। তারপরে আমি ঘরের ওইখানেতে গিয়ে ওড়নাটি নিয়ে মেয়ের দিকে আসে যাব, অমনি ঘরের ভিতরে লাঠি নিয়ে অনেকগুলো মানুষ প্রবেশ করে। প্রত্যেকের হাতে একটা করে লাইট, আর অন্য হাতে আমি তো দেখে ভয় পেয়ে যাই। ভাবলাম এরা বোধ হয় ডাকাত। নিমিষেই আমার ভাবনার ছেদ ঘটে তাদের মধ্যে থাকা একটা লোকের কথা শুনে। পুরো দুনিয়া থুইয়া হার জায়গা পাও নাই, এখানে এসে লুচ্ছামি করতে গেলে? এই, তোরা ওগো দুইটারে নিয়ে চল চেয়ারম্যানের কাছে, ওদের দুজনের বিচার করবে। কি বলছেন না বলছেন এগুলো? আমাকে কি দেখে আপনার অমন ছেলে মনে হচ্ছে? বিশ্বাস করেন, এই মেয়েটিকে কিছু ছেলে রেপ করতে চেয়েছিল, আমি এসে বাঁচাই। হ্যাঁ, বুঝবার পাইছি। তুই কি যে মেরে বাঁচাইতে আইছিলি তার প্রমাণ তো তোর হাতে। মেয়েটির ইজ্জত নিয়ে রয়েছিস। বিশ্বাস করেন, এই ওনাটি ওইখানে ছিল, আমি ওইখান থেকে তুলে ওনাকে দেওয়ার জন্য নিয়ে এসেছি। তার মধ্যেই আপনারা ঘরের ভিতর চলে আসেন। এসেই তো ভালো করছি, না হলে তো তুই মেয়েটির সর্বনাশ করে এইখানে রাইখা যাইতি। পরে দেখা যায় মেয়েটা এখানে সুইসাইড করতেও পারে, আমাগো গ্রামের সবার রাতের ঘুম হারাম হইতো, তাই না? তারপর আমি লোকগুলোকে অনেকভাবে বোঝাতে চেষ্টা করি, কিন্তু ওনারা আমার কথা বুঝতে নারাজ। তারপর আমি মেয়েটির কাছে ওনাটি ওনার শরীরে জড়িয়ে দিই। দেখি মেয়েটি মাটির দিকে তাকিয়ে অচরে কান্না করছে। তখন আমি মেয়েটিকে উদ্দেশ্য করে বলি, প্লিজ আপনি অন্তত সত্যি কথাটা বলুন। দেখছেন না গ্রামের মানুষগুলো আমাকে কেমন ভুল ভাবছে। মেয়েটি আমার কথা শুনেও কোনো প্রতিক্রিয়া জানায় না। তখন সেই লোকগুলোর মধ্যে থেকে দুইটা লোক এসে আমার হাত ধরে নিয়ে যেতে লাগে। অন্যদিকে মেয়েটা তাদের মধ্যে থেকে একটা মেয়ে হাত ধরে আনতে লাগে আমাদের পিছু।
আমি তো নিমিষেই বাকরুদ্ধ হয়ে যাই। কি হচ্ছে এইগুলো আমার সাথে? এখান থেকে যে পালাবো, লোকগুলোর হাতে থাকা লাঠি দিয়ে যদি আমাকে আবার ধরে মেরে ফেলে, এর থেকে ওনাদের সঙ্গেই যাই, যা হবে দেখা যাবে। পরে কথাগুলো আর মনে ভাবছিলাম আমি। জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে গ্রামে চলে আসি। বুঝতে পারি মেয়েটির চিৎকারে গ্রাম পর্যন্ত পৌঁছেছিল। আর তখন তারা অনেকগুলো লোক একত্রিত হয়ে জঙ্গলের ভিতর সেই পোড়া বাড়িতে যায়। আর আমি ছেলেগুলোকে মেরে আগেভাগে তাড়িয়ে দিই। এর জন্যই ওরা আমাকে দেখতে পায়, ছেলেগুলোকে আর দেখতে পায় না। একটু পর লোকগুলো আমাকে আর ওই মেয়েটিকে একটা বিশাল বাড়ির সামনে নিয়ে আসে। লোকগুলোর মধ্যে থেকে একটা লোক চেঁচিয়ে বলতে লাগে। তখনই বাড়ির ভেতর থেকে একটা মধ্যবয়স্ক লোক তার চোখে চশমা পড়তে পড়তে বাহিরে বের হয়। আমার আর বোঝার বাকি রইল না যে এটাই চেয়ারম্যান। তিনি বেরিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, কিরে, কি হয়েছে? এত রাতে ডাকাডাকি করছিস কেন? দেখেন না চেয়ারম্যান সাহেব, কাগজ ধরে আনছি। চেয়ারম্যান আমাদের দুজনের দিকে তাকিয়ে কৌতূহল দৃষ্টিতে বলে, কেরা আর কাদের ধরে এনে এমনভাবে বলছিস কথাগুলো? তারপর ওই লোকটা চেয়ারম্যানকে সব কথা খুলে বলেন। চেয়ারম্যান সম্পূর্ণ কথা শুনে আমার দিকে এগিয়ে এসে বলতে লাগে, বাবা, তোমাকে তো দেখে ভদ্র ঘরের ছেলে মনে হচ্ছে, তা এমন কাজ করতে গেলে কেন? আঙ্কেল, বিশ্বাস করেন, ওই লোকগুলো যা দেখেছে সম্পূর্ণ ভুল। তারপর আমি চেয়ারম্যানকে শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বলি। আমার কথা শুনে সেইখানে থাকা একটা লোক বলে ওঠে, চেয়ারম্যান সাহেব, এগুলো সব মিথ্যা কথা। এখন হাতে নাতে ধরা পড়ছে, কি বলবে বুঝতে না পেরে মিথ্যা গান শোনাচ্ছে আপনাদের সবাইকে। তোরা চুপ কর। তারপর পুনরায় চেয়ারম্যান মেয়েটির কাছে গিয়ে বলতে লাগে। মা, তুমি বলো কি হয়েছে? মেয়েটি চেয়ারম্যানের কথা শুনে কোনো কিছুই বলে না, শুধু মাটির দিকে তাকিয়ে থেকে অজরে কান্না করছে। বুঝতে পারে যে আসলে মেয়েটির সঙ্গে খারাপ কিছু হয়েছে, তা আমি নিজেই করেছি। আমি তো এদিকে রেগে যেন পুরো বোম হচ্ছি। তখনই চেয়ারম্যান তার বাড়িতে থাকা কাজের ছেলেকে ডেকে বলতে লাগে, যাতো কুদ্দুস, জলদি গিয়ে আমাদের মসজিদের ইমাম সাহেব আর কাজীকে ধরে নিয়ে আয়। আচ্ছা সাহেব, আমি এখনই যাইয়া মসজিদে ইমাম আর কাজীকে ধরে আনতেছি। আমার আর বোঝার বাকি রইল না যে এখন কি হবে আমার সঙ্গে। এখান থেকে কোনোভাবে পালানোর পথ বাকি নেই। তারপর থাই মেরে সেখানে দাঁড়িয়ে থাকি আর মেয়েটির দিকে রাগে দিশে তাকিয়ে থাকি। অন্যদিকে মেয়েটির দিকে যে এমনভাবে তাকিয়ে আছি সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। পাটির দিকে তাকিয়ে অঝরে কান্না করছে। হঠাৎ মেয়েটি আমার দিকে তাকায়। আমি তার দিকে থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকাই। কিছুক্ষণ পর কুদ্দুস সেইখানে মসজিদের ইমাম সাহেব আর কাজীকে ধরে নিয়ে আসে আর বলে, এই যে স্যার, নিয়ে আইছি কাজীরে আর মসজিদের ইমামকে। তারপর আমাদের দুজনকে জোর জবরদস্তি করে বিয়ে করিয়ে দেয়। এইভাবে কেটে যায় প্রায় অনেকটা সময়। তারপর সবাই মিলে আমাদের দুজনকে চেয়ারম্যান বাড়ি থেকে বের করে মেন রাস্তার দিকে এগিয়ে দিয়ে আসে। দেখি এখন আমি কি করব, গিয়ে ভাববো, কিছুই বুঝতে পারছি না। রাস্তার সামনে ঠিক ঠাই মেরে এমনভাবে দাঁড়িয়ে আছি। তখন মেয়েটির দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলতে লাগি, কি করলেন এটা আপনি? তখন শুধু বলতেন যে না, আসলে আমার দোষ, আপনাকে বাঁচানোর জন্য এসেছি, না হলে তো আজ আর এমন দিনও দেখতে হতো না। আমার এমন কথা শুনে মেয়েটির মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না, শুধু কেঁদে কেঁদে যেন বুক ভাসাচ্ছে। পুনরায় মেয়েটির দিকে তাকাই। গাড়ির হেডলাইটের আলোয় মুখে পড়াতে মেয়েটির সুন্দর চাঁদমাখা মুখ দেখে মুগ্ধ হয়ে যায়। নিজেকে সামলে নিয়ে বলতে লাগে, দেখেন, যা হয়েছে হয়েছে, প্লিজ আমার সঙ্গে আসবেন না। আমি এই বিয়েটা মানি না, আর আপনিও আপনার বাসায় চলে যান। কথাটি বলে পুনরায় রাস্তা ধরে হাঁটতে লাগে। একটু দূরে যাওয়ার পর পেছনের দিকে তাকিয়ে দেখি মেয়েটিও আবার পিছু পিছু হেঁটে হেঁটে আসে। আমি হাঁটা থামিয়ে দেওয়াতে মেয়েটিও থেমে যায়, আমার কাছ থেকে যত সম্ভব দূরত্ব নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি। তারপর আমি মেয়েটির কাছে গিয়ে বলতে লাগি, বাসায় যাবেন? আপনার কাছে টাকা নেই, এই তো? তারপর আমি আমার প্যান্টের পকেট থেকে মানিব্যাগ বের করে 1000 টাকার 500 নোট মেয়েটার দিকে বাড়িয়ে দেই আর সোজা বাসায় চলে যান। মেয়েটি কোনোভাবেই আমার হাত থেকে টাকা নেয় না। আমি ওনার হাত ধরে টাকাগুলো হাতের ভিতরে গজে যাই। টাকাগুলো হাতের ভিতরে গজে দিয়ে পুনরায় আমি হাঁটতে লাগি গন্তব্যবিহীন এক পথে। এবার আসেন, আপনাদের আমার পরিচয় দেওয়া যাক। আমার নাম স্বাধীন শেখ, শেখ ইন্ডাস্ট্রিজ মালিকের একমাত্র ছেলে, বাংলাদেশের টপ 1 কোম্পানি। ভাবছেন বাংলাদেশের টপ 1 কোম্পানির ছেলে রাস্তা দিয়ে হাসছে কেন, তাই তো? গল্পের সাথে থাকুন। এখন অন্ততপক্ষে আমার নামটাই জেনে রাখুন। একটু দূরে যাওয়ার পর আবার আমি পেছন ফিরে দেখি মেয়েটি আমার পিছু পিছু হেঁটে আসে। তারপর আমি মেয়েটির দিকে যেতে লাগে।
হঠাৎ মেয়েটি আমার দিকে এমনভাবে এগিয়ে আসছে দেখে অবাক হয়ে যায়। মেয়েটা কাছে এসে বলতে লাগে, কি ব্যাপার, আপনাকে টাকা দিলাম, বাসায় চলে যান। আমি কোথায় যাব? আমি রাগে দাঁত কটমট করে বলতে লাগে, কেন, আপনার বাড়িতে আপনি চলে যান। না, বাড়িতে যেতে পারবো না। আমি উদ্বেগ নিয়ে মেয়েটির দিকে পুনরায় প্রশ্ন করি, কেন বাড়িতে যেতে পারবেন না কেন? আপনার সঙ্গে বিয়ে হয়েছে, আপনি যেখানে যাবেন আমি সেখানেই। দেখুন, ফাজলামি করেন না। লক্ষ্মী মেয়ের মতো আপনি আপনার বাসায় চলে যান। আমার ওপরে চেহারা দেখেছেন, কিন্তু ভেতরে চেহারাটা দেখেননি। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যান। আর হ্যাঁ, একটা কথা, আমি এই বিয়ে কখনোই মানি না, আর মানবও না। এখন যদি আপনি আমাকে নিয়ে আপনার বাসায় না যান, তাহলে আমি কিন্তু আবার চিৎকার চেঁচামেচি করব। আমি মেয়েটির এমন কথা শুনে মাথা চাপড়াতে লাগে, জেনে শুনে কি আগুনে পা দিলাম আমি। অন্যদিকে মেয়েটি আমাকে এমন করতে দেখে হেসে ওঠে। রাস্তা দিয়ে যাওয়ায় গাড়ির আলোতে তা পুরোটাই দেখি আমি। এই বিষয়ে আমার রাগ যেন পুরো পানি হয়ে যায়। তারপর ভাবতে লাগে, যা হয়েছে হয়েছে, এখন অন্ততপক্ষে মেয়েটিকে নিয়ে তো আর এভাবে রাস্তায় রাস্তায় হাঁটা যাবে না। এর থেকে বাসায় চলে যায়, মা বাবাকে ভিন্ন কোনো কথা বলবো। কি বলবো, হঠাৎ মেয়েটি আমার কাছে এসে গায়ে হাত দিয়ে বলতে লাগে, কি ভাবছেন এইভাবে? না মানে কিছু না। বুঝতে পেরেছি, ওই কথাগুলো নিয়ে ভাবছেন, তাই তো? চিন্তা করেন না, আমি কখনোই এমন কাজ করব না। আর আপনার কাছে একটা সাহায্য চাইবো, করবেন প্লিজ? হ্যাঁ বলেন, সাধ্যের মধ্যে হলে আমি করব। আমাকে একটা কাজ জোগাড় করে দিতে পারবেন? আর একটা বাসা। কেন, আপনার কি মা বাবা আর বাসা বাড়ি নেই? সেই বিষয় নিয়ে আমাকে আর কোনো প্রশ্ন করবেন না প্লিজ। বলেছি যদি পারেন তাহলে বলেন, তাহলে আমি অন্য পথ, নাহলে আমি অন্য পথ ধরবো। আর ভাববেন না আপনার কাছে কখনো আমার আপনার স্ত্রীর মর্যাদা চাইবো, এটা কখনোই হবে না। ভেবে নেন এটা একটা দুর্ঘটনা ছিল, একটা কালো রাত। কথাটা বলেই মেয়েটি মুচকি হাসি দেয়। মেয়েটিকে যত দেখছি ততই যেন মেয়েটির এমন মুচকি হাসির প্রেমে পড়ে যাচ্ছি। নিজেকে সামনে নিয়ে বলতে লাগে, আচ্ছা আপনাকে একটা কাজ দিতে পারি, তা কখনোই বলা যাবে না যে আমি আপনার স্বামী কিংবা আপনি আমার স্ত্রী। কি কাজ দিবেন সেটা তো আগে বলেন। আমার বাসায় কাজের মেয়ে হিসেবে যাবেন, বাট যা বললাম তা খেয়াল রাখবেন, আর কখনো কাউকে বলতে পারবেন না। হ্যাঁ পারবো। কথাটি বলে মেয়েটিকে নিয়ে বাস স্টেশনে চলে আসি। তারপর ঢাকায় যাওয়ার জন্য 2টা বাসের টিকিট কেটে নেই। বাস স্টেশনে কিছুক্ষণ বসে থাকার পর একটা বাস আছে। পুনরায় বাসে উঠে বসি আমরা। জানলার পাশের সিটে পপি আর সাইডের সিটে আমি বসে আছি। গাড়ি চলছে তার আপন গতিতে। জানালা দিয়ে আসা ধমকা হাওয়াতে পপের চুলগুলো উড়ছে, আর আমার মুখে এসে বারবার পড়ছে। নিজের চুল গোছাতে চাচ্ছে, বাট চুলটা কথা শুনছে না। তারপর জানালাটা আটকে দিয়ে বাড়ির দিকে তাকিয়ে আর আনমনে ভাবতে লাগে, ভাবছিলাম কি আর হইল কি আমার সাথে। দিন শেষে যাও একটু আলোর দেখা পাইলাম, সেই আলোটাও নিভে গেল এক নিমিষে। যে বাড়িতে বইয়ের পরিচয়ে ওঠার কথা, সেই বাড়িতে এখন কাজের মেয়ে হয়ে উঠছে। কথাগুলো আনমনে ভাবতে ভাবতে পপি ঘুমিয়ে পড়ে। পপি তার মাথা স্বাধীনের কাঁধে রেখে ঘুমিয়ে যায়। এইদিকে আমি পকেট থেকে ফোন বের করে বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ আমার কাঁধে পপের মাথা রাখতে দেখতে পেয়ে বুকটা চিনচিন করে ওঠে। এভাবে পেরিয়ে যায় অনেকটা সময়। মোবাইলে বন্ধুদের সাথে কথা বলতে বলতে ফোনটা রেখে আমিও ঘুমিয়ে পড়ি। সকালের দিকে ঘুম ভাঙে সবার আগে পপির। নিজেকে আমার বুকে আবিষ্কার করে পপি। আমার দিকে তাকে মুচকি এসে নিজেকে সামনে নেয় পপি। একটু পর গাড়ি এসে ব্রেক করে ঢাকা। আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ কারো ধাক্কায় ঘুম ভাঙে। পাশ ফিরে তাকিয়ে দেখি পপি। আমি তার দিকে উদ্দেশ্য করে বলি, কি হয়েছে, এমনভাবে ডাকছেন কেন? আমরা ঢাকায় চলে এসেছি। তারপর মেয়েটি আর আমি বাস থেকে নেমে পড়ি। তারপর একটা ট্যাক্সিকে সিগন্যাল দিতে থাকি। তারপর ট্যাক্সিটি থামে। তারপর ট্যাক্সিতে উঠে বসি আমরা দুজনেই। তারপর আমার বাসার লোকেশন বলতে যেতে লাগে। একটু পর ট্যাক্সি দিয়ে ব্রেক করে আমার বাসার সামনে। ট্যাক্সি থেকে নেমে ট্যাক্সিওয়ালাকে ভাড়া মিটিয়ে গেটের সামনে দাঁড়িয়ে থাকি। আর আনমনে ভাবতে লাগে, এখন কী নিয়ে দাঁড়াবো তাদের সামনে। খুব তো বড় গলায় বলে গিয়েছিলাম নিজেকে পাল্টে তবেই আসবো বাড়িতে। পাল্টে তো আসতেই পারলাম না, উল্টো বিয়ে করে নিয়ে আসলাম। কথাগুলো আনমনে ভাবছি, আর সেখানে এমনভাবে দাঁড়িয়ে আছি। হঠাৎ পাশ থেকে মেয়েটি বলতে লাগে, কি হলো, বাড়ির সামনে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? এটা কি আপনাদের বাড়ি? আমি মাথা দিয়ে হ্যাঁ বোঝাই। ওইখানে কতক্ষণ এমনভাবে দাঁড়িয়েছিলাম, তার কোনো হেলদোল নেই। তখনই দারোয়ান গেট খুলে দেয়। দারোয়ান গেট খুলে আমাকে দেখতে পেয়ে দৌড়ে আমার কাছে চলে আসে আর বলতে লাগে, কিরে বাবা, তুমি কোথায় গিয়েছিলে?
3 দিন হলো তোমার কোনো খোঁজ নাই। ম্যাম সাহেব আর স্যার তোমাকে 3 দিন ধরে খোঁজ করছে, কিন্তু তোমাকে খুঁজে পাচ্ছে না। দারোয়ানের কথায় কোনো উত্তর না দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করি। অন্যদিকে মেয়েটি আমার পিছু পিছু বাড়ির ভেতরে প্রবেশ করতে যাবে, দারোয়ান মেয়েটিকে আটকে দেয়। মা, তুমি কোথায় যাচ্ছ? পেছনের দিকে তাকিয়ে দারোয়ানকে উদ্দেশ্য করে বলি, আঙ্কেল ওকে আসে দিন, ও আমার সঙ্গে এসেছে। তারপর মেয়েটি আমার সঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করে। মেন গেটের সামনে এসে দরজার কর্নারতেই কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। আমাকে দেখতে পেয়ে কাজের মেয়ে চিল্লিয়ে বলে, ম্যাডাম, স্যার কই আছেন? জলদি আসেন, দেখেন বড় শাড়ি। কাজের মেয়ে এমনভাবে চিৎকার চেঁচামেচিতে মা বসার রুম থেকে উঠে দরজার সামনে এসে আমাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে বলতে লাগে, বাবা একটু না হয় তোকে বকা দিয়েছে, তাই বলে কি তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি? তুই একবারও আমাদের কথা ভাবলি না? মার এমন প্রশ্নে আমি কি উত্তর দেব কিছুই বুঝে উঠতে পারছি না। তখনই সেখানে বাবার আগমন হয়। আমার দিকে তাকিয়ে বাবা বলে, কিরে, তোকে এমন কি বলেছি? শুধু বলেছি নিজে একটু ভালো হ। আজ পর্যন্ত তোর সঙ্গে কখনো রেগে কথা বলিনি। তোর প্রিন্সিপাল স্যারের কথাবার্তা শুনে অনেক রাগ পায়, তাই তোকে এমন কথা শুনিয়ে দেই। তাই বলে তুই কি বাড়ি থেকে চলে যাবি? কথাগুলো একদমই বাবা মাকে উদ্দেশ্য করে বলে। অন্যদিকে পপি শুধু দাঁড়িয়ে থেকে বাবা মার কথোপকথন শুনছে। নিজেদের সামনে সেভাবেই দাঁড়িয়ে বাবা মা আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলে। হঠাৎ তাদের নজর যায় বাইরে থাকা মেয়েটির দিকে। তখনই আমাকে উদ্দেশ্য করে মা বলে, কি রে বাবা, মেয়েটি কে? হো, তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি, মেয়েটাকে তেমন একটা চিনি না। আমার কাছে এসে বলল, ভাইজান একটা কাজ হবে নাকি? পরে আমি নিয়ে এসেছি, দেখো ওকে কাজের মেয়ে হিসাবে রাখা যায় নাকি। আমার কথা শুনে মা মেয়েটার দিকে এগিয়ে যায়। মেয়েটার মুখে হাত রেখে বলতে লাগে, দেখতে তো পুরো রাজকুমারীর মতো। তা মা, তোমার বাবা মা নেই? মেয়েটি মাথা দিয়ে না বোঝায়। মা পুনরায় মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, তোমাকে তো দেখে মনে হচ্ছে কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তা তুমি রাস্তায় কেন মা? মার এমন প্রশ্নে মেয়েটি মাটির দিকে তাকিয়ে থেকে কান্না করছে। মা আমার কাছে এগিয়ে এসে আমাকে উদ্দেশ্য করে বলে, কি রে বাবা, মেয়েটি কথা বলতে পারে না নাকি? মেয়েটিকে এত কিছু জিজ্ঞেস করলাম, কোনো কথাই তো বলছে না। না মা, মেয়েটি তো কথা বলতে পারে, আমার সঙ্গে কথা বলেছিল। বোধহয় মা বাবার কথা ওঠায় অনেক আপসেট হয়ে পড়েছে। আমার কথা শুনে মা পুনরায় মেয়েটির কাছে গিয়ে বলতে লাগে, দেখো মা, আমার কথায় মন খারাপ করো না। আমার কোনো মেয়ে নেই, আজ থেকে তুমিই আমার মেয়ে, আর এটা তোমার নিজের বাড়ি মনে করবে। কথাটি বলে মা মেয়েটির হাত ধরে ওপরে নিয়ে যায়। এইদিকে বাবা আর আমি বসার রুমে গিয়ে বসে কথা বলতে লাগে। কথা বলার এক পর্যায়ে বাবা আমাকে বলে, কিরে বাবা, মেয়েটাকে কোথা থেকে তুলে নিয়ে আসলি? তোর মা তো প্রথম দেখাতেই মেয়ে বানিয়ে ফেললো। তা মেয়েটাকে কোথা থেকে নিয়ে আসলি? বাবার এমন প্রশ্নে কি উত্তর দেব বুঝতে পারছি না। বাবাকে তো সব কথা খুলে বলা যাবে না, তাহলে মেয়েটির সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে বাড়ি থেকে বের করে দেবে। এর থেকে ভালো হবে বাবাকে অন্য কিছু বুঝিয়ে বলে। আমাকে এমন ভাবতে দেখে বাবা আমার গায়ে হাত রেখে বলে, কিরে, কি হলো? কি ভাবছিস এমন ভাবে? বল, মেয়েটাকে কোথা থেকে নিয়ে আসলি? না মানে বাবা, আমি এই কয়েকদিন গ্রাম দিয়ে ঘুরে বাসে আসার জন্য বাসের টিকিট কেটে বাসে উঠে বসি। তখনই মেয়েটিও আমার পাশের সিটে এসে বসে। বাস যখন তার গন্তব্যে চলে আসে, তখন আমি বাস থেকে নামতে এই মেয়েটি আমার পিছু আসতে লাগে। মেয়েটি বলে যে একটা কাজ লাগবে তারপর আমি নিয়ে আসি এখানে। ও আচ্ছা, ভালো করেছিস। মেয়েটি বোধহয় গ্রাম থেকে এখানে এসেছে। তুই নিয়ে না আসলে না জানি কোন খারাপ লোকের পাল্লায় পড়তো। তারপর আমি বাবার সঙ্গে আরও অনেক কথা বলতে লাগে। বাবার সঙ্গে কথা বলা শেষ হলে আমি আমার রুমের দিকে চলে যাই। রুমে গিয়ে ওয়ার্ডরোব থেকে কাপড় চোপড় বের করে সোজা ওয়াশরুমে যাই গোসল করার জন্য। এই 3টা দিনে আমার নিজের ওপর দিয়ে অনেক ধকল গেছে। শাওয়ার ছেড়ে আর মনে ভাবছি সব বিষয়গুলো। কিছুই বুঝতে পারতেছেন না তো? তাই তো আমি কেন বাড়ি থেকে চলে গিয়েছিলাম। আসেন আপনাদের খুলে বলি। কিরে মামা, কই এখনো বাড়ি আসলে না যে? আরে বলিস না, বাবাকে টাকার কথা বললাম আর বাবা বলল ম্যানেজারের কাছ থেকে নিয়ে যেতে। আর শালা ম্যানেজারকে ফোন করলাম, ম্যানেজার বলল তার বাড়ি থেকে নিয়ে যেতে। কেমনটা লাগে বল? এখন ম্যানেজারের বাড়ির দিকে যাচ্ছি। ও আচ্ছা, জলদি আয়,
তোর জন্য আমরা বারে অপেক্ষা করছি। এভাবে আমার প্রত্যেকটা রাত কাটে। তার মানে অন্য কিছু ভাববেন না। মেয়ের কাছ থেকে সর্বদাই আমি 100 হাত দূরে থাকি, শুধু নেশায় মগ্ন থাকি। একটু পর ম্যানেজারের বাসায় চলে আসি। তারপর ম্যানেজারের কাছ থেকে টাকা নিয়ে সোজা বারে চলে যায়। আমাকে দেখতে পেয়ে আমার বন্ধুরা আমার কাছে চলে আসে। তারপরে আমরা সবাই একত্রে ডান্স করতে লাগি। তখনই সেইখানে কিছু মেয়েদের আগমন হয়। আমরা তাদের কাছ থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে ডান্স করতে লাগি আর বিয়ার খেতে লাগি। তখনই একটা মেয়ে আমার কাছে এসে বলতে লাগে, ইউ সি হ্যান্ড সিঙ্গেল নাকি? হ্যাঁ সিঙ্গেল, বাট তোদের মতো মেয়েকে লাগবে না, সরি, এখান থেকে যা। কথাটা বলে মেয়েটির হাত আমার কাঁধের উপর রেখে কাঁধের উপর থেকে ঝাড়া দিয়ে সরিয়ে দিই। মেয়েটি আমার দিকে রাগে দৃষ্টিতে তাকায়। মেয়েটি আমার কাছে এসে থাপ্পড় দিতে যাবে, অমনি মেয়েটার হাতটা ধরে ফেলি আর বলতে লাগি, তোদের হাত ধরতেও ঘৃণা লাগে, কিন্তু থাপ্পড় মারতে চেয়েছিস যে নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি, তাই তোর হাত ধরতে বাধ্য হলাম, কিছু মনে করিস না। হাউ ডিয়ার ইউ! তোর সাহস কী করে হয় আমার সঙ্গে এমনভাবে কথা বলার? আমি কে তুই চিনিস আমাকে? আমি হলাম এই শহরের এমপি আসাদ চৌধুরীর মেয়ে। আমি এমপির মেয়ে হয়ে তোর সঙ্গে হেসে 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 কথা বলছি। তার মানে এই না নিজেকে অনেক হ্যান্ডসাম মনে করছিস তুই? তোর মতো হাজারটা ছেলেই আমার লাইন ধরে থাকে পিছে পিছে। মেয়েটি এমন কথা শুনে আমি হা হা করে হাসে লাগে। আমার হাসি দেখে মেয়েটি আরও রাগান্বিত হয়ে যায়। তখন আমি মেয়েটিকে উদ্দেশ্য করে বলি, তোর পেছে পেছে ছেলেটা তো ঘুরবেই তোর সৌন্দর্য আর তোর শরীরের অংশ দেখার জন্য। কথাটি বলে আমি আর সেখানে না দাঁড়িয়ে থেকে বন্ধুদের সঙ্গে গিয়ে আড্ডা দিতে লাগি। তখন এই বন্ধুদের মধ্যে থেকে সজীব ওঠে আমাকে উদ্দেশ্য করে বলে, কিরে, কি হয়েছে ওই মেয়েটির সাথে? তোর কি কোনো সমস্যা হয়েছে? আরে বলিস না, কোথাকার কোন মেয়ে এসে আমার সামনে ভাব নিচ্ছে। ও আসলে আমাকে ভালোভাবে চেনেই না। ধুর, বাদ দে তো, এনজয় করছিস, এনজয় কর। অন্যদিকে দেখি সেটা বাদ দে, সিলেটের সঙ্গে শুধু শুধু লাগতে যাবি কেন? ওর কথা বলার স্টাইল দেখে তো মনে হচ্ছে ও কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তো কি হয়েছে? আমার বাবা এই শহরের এমপি, ওকে আমি দেখে নি। কথাটা বলে হন হন করে বার থেকে বেরিয়ে যায় ঈশিতা আর তার বান্ধবীরা। অন্যদিকে আমি আর আমার বন্ধুরা রাতে পার্টি করে বাসায় ফিরি। প্রত্যেক রাতটা আমার এমনভাবেই কাটে। সকালে উঠে 8টার দিকে ফ্রেশ হয়ে গোসল করে নিজেকে পরিপাটি করে খাবার টেবিলে এসে খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিই। কলেজে গিয়ে কলেজ গেটের সামনে বাইকটা দাঁড় করিয়ে বাইকের ওপর উঠে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে লাগে আর কলেজে যারা নতুন এসেছে তাদেরকে র্যাগিং করতে থাকি। তখনই কলেজের ভেতরে এক এক করে অনেকগুলো গাড়ি প্রবেশ করে। পেছনের দিকে দেখি পুলিশের গাড়ি উদ্দেশ্য দৃষ্টিতে গাড়িগুলোর দিকে তাকিয়ে আছে। তখনই গাড়ি থেকে বারে দেখা হওয়া ওই মেয়েটি আর একটা লোক বের হয়। তখনই পাশে থাকা আমার বন্ধু সজীব বলে ওঠে, কিরে মামা, কি হইল? ওই মেয়েটা না কালকে যে বারে তোর সঙ্গে গ্যাঞ্জাম লাগলো? হ্যাঁ ওই মেয়েটাই তো, বাট কলেজে কি করছে ও? আচ্ছা, মেয়েটির পাশে তো এমপিকে দেখা যাচ্ছে। এমপি কি তাহলে মেয়েটার কিছু হয়? মেয়েটি বলেছিল এমপি নাকি ওর বাবা হয়। এমপির মেয়ের সঙ্গে তুই পাঙ্গা নিতে গেলে? তো কি হয়েছে, এমপি বলে কি ওর মেয়ে সবার সঙ্গে খারাপ ব্যবহার করবে আর সবাই মুখ বুজে রাখবে? তারপর আমি বন্ধুদের আরও অনেক কথা বলতে লাগি। একটু পর দেখি পুনরায় সেই গাড়িগুলো কলেজ থেকে বের হতেই লাগে। একটা গাড়ি বাজে, তারপর ক্লাসরুমে ঘন্টা বাজে। তারপর আমি আর আমার বন্ধুরা সবাই ক্লাসরুমের উদ্দেশ্যে রওনা দিই। ক্লাসরুমে প্রবেশ করে আমাদের সেই চিরচেনা সিটে গিয়ে বসে পড়ি। চোখ সামনে ছেড়ে যেতেই তো আমি অবাক হয়ে যাই। দেখি ওই মেয়েটার সঙ্গে আর ওর বান্ধবীরা বসে আছে। তখনই এমপির মেয়ে পেছনে আমাদের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয়। তখনই স্যার ক্লাসের ভেতর প্রবেশ করেন। স্যারের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করছি। বাউন্ডুলে নেশাখোর হলে কি হবে, পড়াশোনার দিক দিয়ে সবার ওপরে। প্রত্যেকবার এই কলেজে টপ করি আমি। তারপর স্যার ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। অমনি মেয়েটি আমার কাছে এসে বলতে লাগে, তুই সেই না কালকে রাতে যার সঙ্গে বাড়ি গ্যাঞ্জাম হলো? আর তোর কথায় স্যার এত করে আমাকে বলছে স্বাধীন স্বাধীন ভেবে যত কোনো ইনোসেন্ট ছেলে হবে, বাট শালা লুচ্চা নেশাখোর তুই কিনা এই কলেজের টপার। এসে তার কথা শুনে আমি মুচকি মুচকি হাসি দিই। আমার হাসি দেখে ঈশিতা রেগে গিয়ে বলতে লাগে, এমনভাবে হাঁটছিস কেন? আজ থেকে তোর অধপতন শুরু হবে। দেখবি এক এক করে এই কলেজ থেকে তোর নাম ডাকতে থাকবে। আগে তোকে এই কলেজের ফার্স্ট বয় থেকে নামাবো, তারপরে ক্যারেক্টারলেস বয় বানাবো। মেয়েটির এমন কথা শুনে আমি হাসতে লাগি
আর বলি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, যা করতে পারিস করিস, আমি দেখে নেব। এভাবে কেটে যায় অনেক কটা দিন। ক্লাস করা, বন্ধুদের সঙ্গে রাতে আড্ডা দেওয়া, অনেক কটা দিন। দেখতে দেখতে এক্সামের দিনও ঘনে আসে। তারপর এক্সাম শুরু হয়। আমি মনোযোগ দিয়ে এক্সাম দিই। এক্সামের শেষের দিন আমি বাসায় আসতে যাব, অমনি আমার বাইকের সামনে এসে দাঁড়ায় ঈশিতা। কি রে, ফার্স্ট বয়? এখন তো হবি লাস্ট বয়। তুই কি করে জানলি পরীক্ষার রেজাল্ট দেবে? এখনো অনেক দিন বাকি আছে। নিজের প্রতি অতটুকু কনফিডেন্স আছে যে তোকে হারিয়ে মাটিতে নামাবো। কথাটা বলেই হাসতে হাসতে আমার সামনে থেকে ঈশিতা চলে যায়। অন্যদিকে আমি কোনো ভ্রুক্ষেপ না দেখিয়ে বাইকটা নিয়ে সোজা বাসার দিকে আসতে লাগি। তখনই পেছন থেকে একটা কার এসে আমার বাইকের পেছনে লাগিয়ে দেয়। তৎক্ষণাৎ বাইকটা আমি আমার কন্ট্রোলে নিয়ে নেই। পেছনের দিকে তাকিয়ে দেখি কিছু বলতে যাব, অমনি দেখি কারটি ভেতর থেকে ঈশিতা তার মুখ বের করে বলছে, এইবারের বেলায় বেঁচে গেলি তুই। ঈশিতা কথাটি বলে তার কার জোরে চালিয়ে আমাকে ওভারটেক করে চলে যায়। অন্যদিকে আমি তো রেগে পুরো বোম। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে জোরে বাইক চালাতে লাগে। বাসায় এসে সোজা আমার রুমে চলে যায়। ব্যাগটা ফ্লোরে ছুঁড়ে মেরে সোজা ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিতে লাগে। আমার রাগটা একমাত্র এই শাওয়ারটা কন্ট্রোল করতে পারে। যখন আমার রাগ হয় তখন এসে শাওয়ার ছেড়ে গোসল করি। গোসল করা শেষ হলে ওয়াশরুম থেকে বের হয়ে জামা কাপড় পরে রুমের বাইরে এসে সোজা খাবার রুমের দিকে অগ্রসর হই। খাবার রুমে গিয়ে দেখে সেখানে আগে থেকে মা বাবা আমার জন্য অপেক্ষা করছে, আর তাদের সঙ্গে খাওয়া দাওয়া করে বসার রুমে বসে তাদের সঙ্গে আড্ডা দিতে যেতে লাগে। এইভাবে কেটে যায় অনেক কটা দিন। দেখতে দেখতে পরীক্ষার রেজাল্ট চলে আসে। আজকে পরীক্ষার রেজাল্ট দেবে। জলদি জলদি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রওনা হই। কলেজে গিয়ে অপেক্ষা করতে লাগে রেজাল্ট দেওয়ার। অন্যদিকে ঈশিতার দিকে তাকিয়ে দেখি ওর বান্ধবীদের সঙ্গে হাসাহাসি করছে। একটু পর কলেজের কেরানি এসে কলেজের বাইরের রেজাল্ট শিট টানিয়ে দিয়ে যায়। তারপরে এক এক করে সবাই যে যার রেজাল্ট দেখছে। অন্যদিকে আমি গিয়ে রেজাল্ট শিটে আমার রেজাল্ট দেখতে লাগি, বাট আমার রেজাল্ট ওইখানে নাই। আমি কিছুটা অবাক হই। পুরো সিটটা এক পলকে তাকিয়ে দেখি ঈশিতার রেজাল্টও নাই। তখন পাশ থেকে প্রিন্সিপাল স্যার হাতে একটা মাইক্রোফোন নিয়ে বলতে লাগে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকবারের ন্যায় এইবারও আমাদের স্কুলের সুস্থভাবে পরীক্ষা হয়। প্রত্যেকবার আমাদের কলেজে টপ করে স্বাধীন, কিন্তু এইবার তার ব্যতিক্রম ঘটেছে। এইবার আমাদের কলেজে টপ করেছে মিস ঈশিতা। তারই এই জন্যই তাদের দুজনের নামটা আমি লিস্ট দিইনি, সারপ্রাইজ হিসেবে এখনো সবাইকে উদ্দেশ্য করে বললাম। কথাটা বলেই সেখান থেকে প্রিন্সিপাল স্যার চলে যায়। অন্যদিকে সবাই সে বলতে থাকে কংগ্রাচুলেশন জানাতে লাগে। অন্যদিকে তো আমি রেগে বোম হয়ে যাচ্ছি, কারণ নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো ঘাবলা আছে। তখনই ঈশিতার দিকে তাকিয়ে দেখে তার আশেপাশে কেউ নেই। তখন ওর গলাটা চেপে ধরে একটা ফাঁকা রুমে নিয়ে যাই। দেয়ালের সঙ্গে হাত চেপে ধরে বলতে লাগে, তুই কী করেছিস? কিভাবে তুই এই কলেজে টপ হলি? ঈশিতা হাসতে হাসতে বলতে লাগে, মেধা আর শ্রয় দিয়েই আমি কলেজের টপ হয়েছি। আমি তোর সম্পর্কে ভালোভাবে খোঁজ নিয়েছি। তুই আগে যে কলেজে পড়তি সেই কলেজে তুই তেমন একটা ভালো স্টুডেন্ট ছিলি না, আর সেই তুই কি না এইখানে এসে কলেজে টপ করবে, পুরো মিরাক্কেল না? আমার কথা শুনে পুনরায় ঈশিতা হা করে হাসতে লাগে। আমি রেগে গিয়েছি। রেগে গিয়ে তার গালে ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দিই। ঈশিতা আমার থাপ্পড় খেয়ে অবাক হয়ে যায়। নিজেটা কন্ট্রোল করতে না পারে ঈশিতা আমাকে উদ্দেশ্য করে বলে, কি করে পাশ করলাম তাই জানতে চাইছিস তো? তাহলে আমার রেজাল্ট স্যারেরা নিজে থেকেই করে দিয়েছে, আমাকে পড়তেই হয়নি। কথাটা বলেই ঈশিতা দেশামেশি করতে লাগে। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, স্বাধীন আমাকে শেষ করে ফেললো, প্লিজ কেউ হেল্প করো, বাঁচাও। ঈশিতার এমন চেঁচামেচিতে আমি ওর হাত ছেড়ে দিই। তখনই ঘরের ভিতরে অনেকগুলো স্টুডেন্ট আর সঙ্গে প্রিন্সিপাল চলে আসে। তখনই প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে ঈশিতা বলতে লাগে, দেখুন না স্যার, প্রত্যেকবার স্বাধীন স্কুলের টপ করে, এবার আমি স্কুলের টপ করাতে ও আমার উপর রেগে গিয়ে আমাকে আমাকে ধর্ষণ করার জন্য এখানে নিয়ে এসেছে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকি। স্যারকে উদ্দেশ্য করে আমি বলি, স্যার প্লিজ বিশ্বাস করেন, ও যা বলছে সম্পূর্ণ মিথ্যা। কে সত্যি বলেছে কে মিথ্যে বলছে তাও ওই ভার্সিটির পোস্টে দেখা যাবে। তারপর প্রিন্সিপাল স্যার সিসিটিভি রুমে গিয়ে দেখে আমি জোর করে ঈশিতাকে রুমের ভিতরে ঢুকিয়েছিলাম। কলেজের সবাই আমাকে নিয়ে নানান খারাপ মন্তব্য করতে লাগে। অন্যদিকে ঈশিতা কান্নার ভান করছে। আমি ওর দিকে তাকাতেই মুচকি হাসি দিল।
তারপর প্রিন্সিপাল স্যার আমাকে আর ঈশিতাকে নিয়ে তার কেবিনে চলে যায়। তারপর প্রিন্সিপাল স্যার আমার বাবা আর ঈশিতার বাবাকে ফোন করে কলেজে আসতে বলে। একটু পর কলেজে ঈশিতার বাবা আর আমার বাবা চলে আসে। তখন প্রিন্সিপাল স্যার আমার বাবা আর ঈশিতার তার বাবাকে সব কথা খুলে বলে। প্রিন্সিপাল স্যারের কথা শুনে বাবা অনেকটাই রেগে যায়। হাতটা ধরে টানতে টানতে আমাকে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে গিয়ে বলতে লাগে, তুই নেশা করে বাড়িতে আমি কখনোই কিছু বলতাম না, কিন্তু তুই মেয়েদের কাছ থেকে দূরে থাকতি, আর আজকে কিনা তুই একটা মেয়েকে, ছি, তোকে ছেলে হিসাবে ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। আজকেই তুই আমার এই বাড়ি থেকে চলে যাবি, না হলে তুই আমার মরা মুখ দেখবি। যা বলছি, যা, এক্ষুনি চলে যা। তারপর আমি সোজা বাসা থেকে বেরিয়ে যাই। তারপরে আর কি হলো আপনারা তা তো ভালো করে জানেন। এবার আসেন বাস্তবে। গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে একটা প্যান্ট আর টি শার্ট পরে খাটে বসে বন্ধুদের সঙ্গে কথা বলতে থাকি। অন্যদিকে মা মেয়েটিকে একটা রুম দেখিয়ে দেয়। মেয়েটার গায়ে থাকা পোশাকের দিকে তাকিয়ে মা বলে, কিরে মা, তোমার কি কিছু হয়েছিল? পোশাকের সঙ্গে এমন ময়লা লেগেছে। মার কথা শুনে মেয়েটি কি বলে বুঝতে পারে না। মেয়েটিকে ভাবুক দেখে মা রুম থেকে বেরিয়ে তার রুমে গিয়ে একটা শাড়ি নিয়ে এসে মেয়েটিকে পরতে বলে। মেয়েটি কোনো হেলদোল না দেখে মা পুনরায় মেয়েটাকে উদ্দেশ্য করে বলে, দেখো মা, তোমাকে আমার মেয়ে বানিয়েছি। তোমার যখন যে সমস্যাই হোক না কেন আমাকে এসে বলবে। মা মনে করে কোনো সময় কথাগুলো লুকিয়ে যেও না। কথাটা বলে মা রুম থেকে বেরিয়ে যায়। এদিকে মেয়েটি দরজার সামনে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে গিয়ে ফ্রেশ হয়ে শাড়িটা পরে বাইরে এসে চুল আঁচড়াতে লাগে। চুল আঁচড়াতে আঁচড়াতে মেয়েটি বেলকনির দিকে যায়। অন্যদিকে আমি বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে বেলকনিতে চলে যাই। বেলকনিতে দাঁড়িয়ে থেকে বন্ধুর সঙ্গে কথা বলছি। হঠাৎ পাশের বেলকনিতে চোখ যেতেই আমার চোখ ছানাবাড়া হয়ে যায়। মেয়েটির রুম আমার পাশে হওয়াতে বেলকনিতে এসে চুল আঁচড়াচ্ছিল, আর আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। অন্যদিকে মেয়েটির দিকে যে একদিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। হঠাৎ মেয়েটি আমার দিকে ফিরে অবাক হয়ে যায়। বেলকনিতে আর না দাঁড়িয়ে থেকে সোজা তার রুমে চলে যায়। অন্যদিকে আমি আনমনে ভাবছি, মেয়েটিকে এই 2 দিনে যতবার দেখেছি ততবারই মেয়েটির প্রেমে পড়ে গেছি। কি মায়াভরা দৃষ্টি, যেন জান্নাতের এক হোর। কথাগুলি আনমনে ভাবছিলাম আমি। তারপর বন্ধুদের সঙ্গে কথা বলা শেষ করে রুমের ভেতরে এসে ফেসবুকিং করছি। দরজায় এসে কেউ কড়া নাড়ল। দরজা খুলে দেখি সেই মেয়েটি। আমার দিকে এক পলক দেখে মাটির দিকে তাকিয়ে মেয়েটি আমাকে বলে, খালুনি আপনাকে ডাকছে নিচে খাবার জন্য। তারপর আমি মেয়েটির পিছু পিছু আসতে লাগি নিচে। নিচে আসার এক পর্যায়ে মেয়েটিকে প্রশ্ন করি, আচ্ছা, এই পর্যন্ত তো আপনার নামই জানা হয়নি। আমার কথা শুনে মেয়েটি মুচকি হাসে। আমার দিকে ফিরে হাসি মুখে নিয়ে, আমার নাম পপি, আপনি এটুকু জানলেই হবে। তারপর আমি আর মেয়েটি হাঁটতে হাঁটতে নিচে এসে খাবার টেবিলে খাবার খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ হলে মা বাবার সঙ্গে বসার রুমে বসে আড্ডা দিতে লাগে। অনেকক্ষণ তাদের সঙ্গে কথা বলে সোজা আমার রুমে চলে যাই। রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। অন্যদিকে পপি মা বাবার সঙ্গে আড্ডা দেওয়া শেষ করে তার রুমে না গিয়ে কিচেন রুমে গিয়ে এত থালা বাসনগুলো মাজতে লাগে। তখনই কিচেন রুমের সামনে দিয়ে মা যায়। পপিকে থালা বাসন মাজতে দেখে কিচেন রুমে গিয়ে বলতে লাগে, তুই কাজ করছিস কেন? পপি মায়ের মুখ থেকে এমন কথা শুনে মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলতে লাগে, আমাকে এই বাড়ির কাজের মেয়ে হিসেবে আনা হয়েছে, আমি কাজ করব না, কে কাজ করবে? বাট আমি তো তোকে কাজ করতে বলিনি। তোকে তো আমার নিজের মেয়ে মনে করেছি, কারণ আমার কোনো মেয়ে নেই, শুধু একটাই ছেলে। তাই আজ থেকে তুই আমার মেয়ে, তোকে কোনো কাজ করতে হবে না। আমার বাসায় কি কাজের মেয়ের অভাব পড়েছে নাকি? কথা করে বলতে বলতে সেইখানে থেকে প্লেটগুলো রেখে পপির হাত ধরে বসার রুমে নিয়ে আসে। তারপরে মা আর পপি দুজনে মিলে টিভি দেখতে লাগে। এভাবে কেটে যায় অনেকটা সময়। বিকেলের দিকে মা পপির কাছে এসে বলতে লাগে, তোর তো কোনো জামা কাপড় নেই, চল শপিং করতে যাই, তোর জন্য কিছু কিনবো, আর আমারও যেন কিছু কিনতে হবে। আপনারা যান, আমি পর্দা করি। একটা সমস্যার কারণে আমার বোরখাটা আর সেখানে রেখে আসি। আপনি মার্কেট করতে যান, বাট আসার সময় আমার জন্য একটা ঢিলে ঢালা কালো বোরখা নিয়ে আসেন, আমি এটাতেই অনেক সন্তুষ্ট হব মা। পপির মুখ থেকে মা ডাক শুনে বাকরুদ্ধ হয়ে যায় মা।
নিজেকে সামলে নিয়ে পপিকে উদ্দেশ্য করে বলে, ওয়েট কর, তোকে একটা বোরকা দিচ্ছি, তুই পরে নে। তারপরে আমরা দুজনে মিলে মার্কেট করতে যাব। একা একা মার্কেট করতে বোরিং লাগে। তোকে নিয়ে গেলে একটা কথা বলার মানুষ পেলাম, তাহলে ভালো লাগবে অনেক। তারপর মা তার রুমে গিয়ে তার আলমারি থেকে 2টা বোরকা নিয়ে এসে একটা পপিকে পরার জন্য দেয় আর একটা নিজে পরে নেয়। তারপরে দুজন মিলে বাসায় নিচে এসে গাড়ি নিয়ে মার্কেটে চলে যায়। অন্যদিকে আমার ঘুম ভাঙে বিকেলের দিকে। তারপর বন্ধুদেরকে ফোন করে বাড়ি যাওয়ার জন্য বলি। তারপর আমি নিচেও চলে যাই। তারপর বাড়ি গিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে লাগে আর বিয়ার খেতে লাগে। তখনই আমার এক বন্ধু বলে, তুই কি আসলে ঈশিতাকে মিট করতে চেয়েছিলে? তোদের সঙ্গে আমি এত বছর ধরে মিশেছি, সে ছোটবেলা থেকে। কখনো কি আমার এমন কোনো অভ্যাস দেখেছিস যে মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করার? না, তা দেখিনি। তাহলে কি করে ভাবলি আমি ঈশিতাকে রেপ করতে চাইবো? আমি খারাপ, বাট কখনই কোনো মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করিনি আমি। এটা তো তুই ভালো করে জানিস, তাই না? আচ্ছা মামা, তোকে সবার সামনে এমন ভাবে অপমান করলো, তোর বাবাকে অপমান করলো, ওর বাবা, তাহলে তুই ওকে ছেড়ে দিবি? আমি সজীবের কথা শুনে মুচকি হাসি দেই আর ওকে উদ্দেশ্য করে বলি, আমাকে ও সকলের সামনে অপমান করেছে, তাই না? ওকে আমি এমনভাবে শাস্তি দেব সবাই দেখে অবাক হয়ে যাবে। কথাটা বলে সোফা থেকে উঠে আমি আর আমার বন্ধুরা ডিজে গানের সাথে নাচতে লাগে। একটু পর ওই বারটাতে আবির্ভাব হয় ঈশিতার বান্ধবী। তারপরে সবাই ড্রিঙ্কস করতে লাগে। ড্রিঙ্কস করতে করতে যখন মাতাল হয়ে যায় তখন বারের ভিতর মাতলামি করতে লাগে। এমপির মেয়ে হওয়াতে বাড়ির কোনো লোকই তার সঙ্গে খারাপ ব্যবহার করছে না, কারণ সবাই ঈশিতাকে চেনে কম বেশি। আমি সুযোগটাই কাজে লাগাই। বাড়ির ভিতরে যখন মাতলামি করে তখন আমার ফোন বের করে ওদের ভিডিও করে রাখি। অন্যদিকে মা আর পপি দুজনে মিলে অনেকক্ষণ ধরে মার্কেট করতে লাগে। মার্কেট করতে করতে হাঁপিয়ে গিয়ে মা পপিকে উদ্দেশ্য করে বলে, মা, অনেক মার্কেট করলাম, হাঁপিয়ে গিয়েছি, এখন চলো কিছু খেয়ে নেই। না আন্টি, বাসায় গিয়ে একেবারে খেয়ে নেব। এখন চলেন এখান থেকে যাই। তারপর পপির জোড়াজুড়িতে মা আর পপির বাসা চলে আসে। তারপর মা বাবা পপি তিনজনে মিলে খাবার খেয়ে নেয়। অন্যদিকে পপি খাবার টেবিলে আমাকে দেখতে না পেয়ে বাবাকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, আচ্ছা আঙ্কেল, আপনার ছেলেকে তো দেখছিলাম। পপির এমন প্রশ্নে বাবা বিষম খায়। পপি বাবার দিকে পানি এগিয়ে দেয়। বাবা পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, মা বলো না ওর কথা। ওর প্রত্যেকটা রাতের রুটিন, বাড়ি গিয়ে মদ খাবে, আনন্দ করবে বন্ধুদের সঙ্গে, কিছু বললেই বাড়ি থেকে বেরিয়ে যায়। তাই এখন আর ওকে কিছুই বলি না। দেখবে রাত 12টা-1টার দিকে ঠিকই বাসায় চলে আসবে। কথাগুলো একদমে বাবা পপিকে উদ্দেশ্য করে বলে। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাবা মা তাদের রুমে চলে যায়। অন্যদিকে আমি হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা বেজে গেছে। তারপর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হই। একটু পর বাসার সামনে এসে বাইকের হর্ন দিতেই দারোয়ান এসে দরজা খুলে দেয়। তারপর বাড়ির ভেতর প্রবেশ করে বাইকটা তার স্থানে রেখে দরজার সামনে গিয়ে কলিং বেল। তৎক্ষণাৎ দরজা খুলে যায়। আমি তো দেখে অবাক, এত বছর ধরে দরজায় কলিং বেল দিতে দিতে 20 থেকে 30 মিনিট লেগে যায় দরজা খুলতে, আর আজ এত তাড়াতাড়ি। তখনই দরজার দিকে ভালোভাবে তাকিয়ে দেখি পপি দাঁড়িয়ে আছে। তারপর পপিকে দরজার কাছ থেকে সরিয়ে দিয়ে আমি সোজা আমার রুমে চলে যাই। অন্যদিকে পপি আমার কাছ থেকে কখনই এমন ব্যবহার আশা করেনি। দরজা লাগিয়ে দিয়েছে ও বাসায় চলে যায়। সে আমার জন্যই এতক্ষণ অপেক্ষা করে বসেছিল বসার রুমে। তারপর ওর রুমে গিয়ে পপি ঘুমিয়ে যায়। অন্যদিকে আমি আমার রুমে গিয়ে জুতা প্যান্ট পরা অবস্থায় ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠতে উঠতে মদের প্রভাবটা কমে যায় আমার শরীর থেকে। তারপর পা থেকে জুতা খুলে ওয়াশরুমে গিয়ে গোসল করে নেই। তারপর কাজের মেয়েকে ডেকে 1 কাপ কফি বানাতে বলি। খাটে গিয়ে আশোয়া হয়ে ফোন চাপছি। হঠাৎ আমার রুমে প্রবেশ করে পপি। আমার সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আমার দিকে 1 কাপ কফি এগিয়ে দিয়ে বলতে লাগে, এই নিন আপনার কফি। কারোর কণ্ঠস্বর শুনতে পেয়ে আমি মোবাইল থেকে পাশের দিকে তাকিয়ে দেখি পপি দাঁড়িয়ে আমাকে কথাগুলো বলছে। তারপর আমি পপির হাত থেকে কফি নিতেই পপি আমার রুম থেকে বেরিয়ে যায়। আর তো শুধু অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। এই মেয়েটা এত মায়া ভরা চেহারা কেন? দেখে তো মনে হয় স্বয়ং এর কাছে চাঁদও হার মেনে যাবে। কথাগুলো বলতে বলতে কফিতে চুমুক দিতে অনেক গরম থাকায় হালকা জিভটা পড়ে যায়।
কফি খাওয়া শেষ করে ফোনটা নিয়ে বেলকনিতে গিয়ে বন্ধুদের সঙ্গে আরেকটু কথা বলে যাওয়ার জন্য পরিপাটি হয়ে নেই। তারপর খাবার টেবিলে খাবার খেতে লাগে। খাবার খাচ্ছিলাম, হঠাৎ বাবা পপিকে উদ্দেশ্য করে বলে, তা মা, তুমি কতদূর পর্যন্ত লেখাপড়া করেছো? ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছি, তারপরে আর করা হয়নি। ও আচ্ছা, তা তোমার কোনো সার্টিফিকেট আছে তোমার সঙ্গে? না আঙ্কেল, সেগুলো রাস্তায় হারিয়ে ফেলেছি আমি। ও আচ্ছা। তখনই বাবা পুনরায় আমাকে প্রশ্ন করে, বাবা, তুই ওকে নিয়ে যা তোর কলেজে। আমি প্রিন্সিপালের কাছে ফোন করে ওকে কলেজে ভর্তি হওয়ার জন্য সুপারিশ করব। আমি তো বাবার কথা শুনে অবাক হয়ে যাই। সামান্য একটা মেয়ের জন্য এত কিছু করছে বাবা। ও ভুলে গেছি, ও তো আর সামান্য মেয়ে নয়, এখন তো আমার মা বাবার একটা মেয়ে হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে রুম থেকে বের হতেই দেখি পপি আমার রুমের সামনে দাঁড়িয়ে আছে। দেখে তাকে চেনার উপায় নেই, পুরো শরীর বোরখায় আবদ্ধ। প্রথমে আমি চিনতে না পারায় তাকে প্রশ্ন করি, কে আপনি, আর আমার রুমের সামনে দাঁড়িয়ে আছেন কেন এভাবে? আমাকে চিনছেন না, নাকি না চেনার ভান করে আছেন? আমি পপি। ও আচ্ছা, আপনি বোরকা পরে আপনাকে চেনাই যাচ্ছে না, তা বোরকা পরে আছেন কেন? আঙ্কেল না বললো আপনার সঙ্গে গিয়ে কলেজে ভর্তি হয়ে আসার জন্য, তাই বোরখা পরে এসেছি। কলেজে কেউ বোরকা পরে যায় নাকি? কেউ না গেলে আমি যাই। আমি পর্দা করে চলাফেরা করতাম, বাট সেই দিনের ওই ছেলেগুলোর সাথে ধস্তাধস্তি করার কারণে আমার বোরখাটা ছিঁড়ে যায়। এই জন্য পুরো পথটা আমি পর্দা ছাড়াই এসেছি। ও আচ্ছা, তাই বলেন। তারপর মেয়েটি আমার পিছু পিছু আসতে লাগে। বাড়ির বাইরে এসে গ্যারেজ থেকে আমি বাইক নিয়ে আসি। মেয়েটি আমার বাইকে উঠতে যাবে, অমনি মেয়েটিকে থামিয়ে দিয়ে বলে, বাইকে উঠবেন না প্লিজ, কলেজে আমার অনেক বন্ধুরা আছে, ওনারা আপনাকে আমার পিছে দেখলে অনেক বাজে বাজে মন্তব্য করবে। এ থেকে আমি আপনাকে টাকা দিচ্ছি, এই কলেজের নাম বললে প্রত্যেকটা রিক্সাওয়ালা চিনতে পারবে কলেজ। কলেজে গিয়ে আপনি আমাকে দেখতে পারবেন, বাট আমাকে ডাক দিবেন না। আপনি শুধু প্রিন্সিপালের রুমে চলে যাবেন, আমিও আপনার পেছনে প্রিন্সিপালের রুমে চলে যাব। তারপর আমি আমার মানিব্যাগ থেকে কিছু টাকা মেয়েটির হাতে গুঁজে দিই। তারপর বাইকটা নিয়ে সোজা আমার কলেজে চলে আসি। কলেজের গেটের সামনে বাইক দাঁড় করাই, বাইকের উপর বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে লাগি। একটু পর পপি একটা রিক্সায় করে কলেজে চলে আসে। আমার দিকে এক পলক তাকিয়ে আমাদের সামনে দিয়ে সেইখান দিয়ে চলে যেতে যাবে, অমনি আমার এক বন্ধু বলতে লাগে, কিরে মামা, আজ কি ভুল করে আমরা কোনো মাদ্রাসায় চলে আসলাম? কেন রে, কি হয়েছে? মাদ্রাসার কথা বলছিস কেন? যেইখানে দিন দিন কলেজে অশ্লীল পোশাক পরে আছে, আর সেইখানে এই হুজুরানি কোন থেকে আসলো রে? কথাটা বলে আমার সব বন্ধু হাসতে লাগে। তখনই পপি পেছন ফিরে আমার বন্ধুদেরকে এমন কথা বলতে দেখে আর হাসি দেখে অনেকটা রেগে যায়। নিজেকে কন্ট্রোল করে একটা ছেলেকে প্রিন্সিপালের রুমের কথা জিজ্ঞেস করলে দেখিয়ে দেয়। তারপর পপির সাথে প্রিন্সিপাল রুমে যেতে লাগে। কোনো দিকে আমি সেখানে আর না দাঁড়িয়ে থেকে প্রিন্সিপাল স্যারের রুমের দিকে আসে যাব, অমনি পেছন থেকে সজীব বলে, কিরে মামা, তুই যাচ্ছিস? তোরা এখানে একটু ওয়েট কর, আমি আসি আর যাবো আর আসবো। কথাটা বলে আমি সোজা প্রিন্সিপাল রুমের উদ্দেশ্যে রওনা হই। তারপর আমি সোজা প্রিন্সিপাল স্যারের রুমে প্রবেশ করি। আমাকে দেখে প্রিন্সিপাল স্যার বলে, বাবা স্বাধীন, আসো। প্রিন্সিপাল স্যারের রুমের একপাশে তাকিয়ে দেখি পপি দাঁড়িয়ে আছে। তারপর আমি প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে চেয়ার টেনে বসে পড়ি, সঙ্গে পপিকে বসতে বলি। তারপর প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে আমি বলি, স্যার, বাবা তো ফোন করেছিল, আর এই হচ্ছে সেই মেয়ে, নাম পপি। এখন ফর্মালিটি পূরণ করে একে কলেজে ভর্তি করেন। আচ্ছা বাবা, তোমার বাবা যেহেতু বলেছে, তাহলে আর না করি কিভাবে বলো? তারপর পিয়নকে ডেকে নিয়ে আসে প্রিন্সিপাল স্যার। পপি ভর্তির ফর্ম ফিল আপের গ্রুপ পূরণ হয়। আমি প্রিন্সিপাল স্যারের সঙ্গে আরও কিছু কথা বলে রুম থেকে বেরিয়ে যাই। রুম থেকে বেরিয়ে গিয়ে পুনরায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে লাগে। এইদিকে প্রিন্সিপাল স্যার পপিকে কলেজে ভর্তি করে নেয়। তারপর পপিকে উদ্দেশ্য করে বলে, তুমি কি একা একা ক্লাসরুম চিনতে পারবে? না স্যার, আমি তো এই কলেজে নতুন আসলাম, কিভাবে চিনবো? আসো আমার পিছে পিছে, আসো, তোমাকে ক্লাসরুম দেখিয়ে দিই আর ক্লাসের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তারপর প্রিন্সিপাল স্যার তার কেবিন থেকে বের হয়। পপির প্রিন্সিপাল স্যারের পিছু পিছু আসতে লাগে। একটু পর প্রিন্সিপাল স্যার একটা ক্লাসরুমের ভিতরে প্রবেশ করে। পপিও প্রিন্সিপাল স্যারের পিছু পিছু সেই ক্লাসরুমের ভিতর প্রবেশ করে। তখন ক্লাসরুমে থাকা প্রত্যেকটা স্টুডেন্টকে উদ্দেশ্য করে পপিকে দেখে প্রিন্সিপাল স্যার বলে, এটা হচ্ছে তোমাদের আরও একটা নতুন বন্ধু,
এই কলেজে নতুন ভর্তি হয়েছে। আর জানলে অবাক হবে, ইনি হচ্ছে হাসমত আলীর ভাগ্নি। তো কেউ মেয়েটির সঙ্গে খারাপ ব্যবহার করবে না। কথাটি বলে প্রিন্সিপাল স্যার ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। তারপর পপি বেঁচে থাকা একটা সিটে গিয়ে বসে পড়ে। পাশের দিকে তাকিয়ে দেখে একটা ছেলেটা পপিকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, হাই, আমি মোস্তাফিজুর। ও, তোমার নাম কি? হাতটা পপির দিকে এগিয়ে কথাটা বলে মোস্তাফিজুর। মোস্তাফিজুরের সঙ্গে হাত না মিলিয়ে পপি বলে, আমার নাম পপি। এর আগে কোন কলেজে পড়েছেন? সেখান থেকে এখানে আসলেন যে? আমাদের গ্রামের কলেজে। তারপর পপি আর মোস্তাফিজুর দুজনে অনেক কথা বলতে লাগে। একটা পর্যায়ে দুজনে অনেক ভালো বন্ধু হয়ে যায়। এক এক করে ক্লাস করে, আবার চলেও যাচ্ছে। এভাবে 3টা ক্লাস শেষ করে পপি একটু বাইরে বের হয় কলেজটা ঘুরে দেখার জন্য। অনেকক্ষণ তো ক্লাস করলাম, চলো একটু বাইরে গিয়ে কলেজটা ঘুরে দেখি। আচ্ছা চলো। এখন তো আমরা দুজনে অনেক ভালো বন্ধু, তো আপনি কেন তুই করেই বলবি এখন থেকে, ওকে? ওকে। তারপরে পপি আর মোস্তাফিজুর দুজন মিলে কলেজ ক্যাম্পাসটা ঘুরে দেখে। পপি যখন আমাদের সামনে দিয়ে যেতে যাবে, অমনি মোস্তাফিজুর পেছন থেকে বলতে লাগে, ওইদিকে যাচ্ছিস কেন? ওইদিকে যারা বসে আছে অনেক খারাপ ছেলে পেলে, তুই গেলে তোকে অনেক খারাপ খারাপ কথাবার্তা বলবে। এর থেকে চল আমরা অন্যদিকে যাই। মোস্তাফিজুরের কথা শুনে পপির কিঞ্চিত পরিমাণও বিশ্বাস হয় না, তাই সেখানে একটু দাঁড়িয়ে থাকে পপি। একটু পর দেখতে পায় যে কিছু মেয়ে ওদের সামনে দিয়ে যেতে স্বাধীনের বন্ধুরা অনেক আজেবাজে কথা বলছে। কিছু ছেলে এসে তাদের গায়ে হাত দিচ্ছে। অন্যদিকে স্বাধীন আর ওর বন্ধুরা সবাই হাসাহাসি করছে। পপির এমন দৃশ্য দেখে অনেকটাই রাগ ধরে। আমার ভালো মানুষের নিচে এমন রূপ দেখে অবাক হয়ে যায়। আমাদের দিকে আর না গিয়ে ক্লাসরুমের দিকে চলে যায়। তখনই পপি আনমনে মোস্তাফিজুরকে প্রশ্ন করে, আচ্ছা, ওরা কি প্রত্যেক দিনই মেয়েগুলোর সাথে এরকম ব্যবহার করে? হ্যাঁ, প্রত্যেক দিনই করে, বাট কেউ ওদের নামে নালিশ করে না, কারণ ওদেরকে দেখে সবাই ভয় পায়। কথাগুলো বলতে বলতে ক্লাসরুমে চলে যায়। তারপর দুজন মিলে পুনরায় ক্লাস করতে লাগে। 2টা ক্লাস দিয়ে পপি আর ভালো লাগে না। মোস্তাফিজুরের কাছ থেকে বিদায় জানিয়ে সে পুনরায় বাসার উদ্দেশ্যে রওনা হয়। কলেজের গেটের মধ্যে দিয়ে কলেজ থেকে বের হতে যাবে, অমনি আমার বন্ধু অনেক আজেবাজে কথা বলতে লাগে। অন্যদিকে আমি কিছুই বলতে পারছি না। একটু পর সজীব বাইক থেকে নেমে পপির কাছে গিয়ে বোরকা ধরে টানতে লাগে আর বলতে লাগে, বোরখা পরে আজকাল কেউ কলেজে আসে? নিজের এমন কি চেহারা যে বোরখা পরে কলেজে আসতে হবে? কথাটি বলে সজীব যে পপির মেকআপ খুলতে যাবে, অমনি সজীবের গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দেয় পপি। অন্যদিকে আমি তো থাই মেরে সেখানে বসে আছি। সজীব থাপ্পড় খেয়ে অবাক হয়ে যায়। নিজের রাগকে কন্ট্রোল করে পপির গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। অন্যদিকে আমি বাইকের উপর দাঁড়িয়ে এমন দৃশ্য দেখছিলাম। তখনই সজীব বলে, তোর সাহস কি করে হয় আমাকে থাপ্পড় মারার? তুই আমাকে চিনিস আমি কে? কথাটি বলে আমার কাছে এসে সজীব বলে, মামা দেখ, এই পর্যন্ত তোর কাছ থেকে যা চাইছি তাই দিছিস। আজকে এই মেয়েটাকে আমরা সবাই মিলে ভোগ করব। সজীবের এমন কথা শুনে আমার রাগ মাথায় উঠে যায়। নিজেকে কন্ট্রোল করে সজীবকে উদ্দেশ্য করে বলি, যা বললি এই কথাটা যেন দ্বিতীয়বার না শুনি, কারণ তোরা আমার কাছ থেকে সব বিষয়ে সাপোর্ট পাইলেও এই বিষয়টা নিয়ে সাপোর্ট পাইবি না। উল্টো আমি যদি তোদের এমন অবস্থায় দেখি, তাহলে তোদের কিন্তু মেরে একদম শেষ করে ফেলবো। আমার কথা শুনে সজীবের রাগ নিমিষেই পানি হয়ে যায়। অন্যদিকে পপি আমার দিকে একটু তাকিয়ে সেখান থেকে চলে যায়। কলেজের বাইরে এসে একটা রিক্সা নিয়ে বাসায় চলে যায়। আমি আমার বন্ধুদের সঙ্গে আরও অনেকক্ষণ আড্ডা দিই। প্রত্যেকটা দিন আমার এভাবেই কাটে। কলেজে এসে কোনো ক্লাস না করে মেয়েদের ইপ্রিজিং করা দেখে রাগে প্রতিদিন আমার কাজ। আর রাত হলে বন্ধুদের সঙ্গে নাইট ক্লাবে গিয়ে পার্টি তো আছে। আমি চাই না আমার এমন রঙিন দুনিয়া কোনো মেয়ের আবির্ভাব ঘটাতে। অন্যদিকে পপি বাসায় এসে দরজার কড়াতে কাজের মেয়ের দরজা খুলে দেয়। পপি তার রুমের দিকে যাবে, অমনি বসার রুম থেকে মা ওকে ডাক দিয়ে বলে, কি রে মা, তোর তো আজকে নতুন কলেজ ছিল, তা কি কি করলি বল একটু শুনি। মার সঙ্গে কথা বলার ইচ্ছা না থাকলেও জোর করে মার কাছে এসে কথা বলতে লাগে। তখনই মা পুনরায় পপিকে বলে, এখানেও কি পর্দা করতে হবে? এখানে তো আর কোনো পুরুষ মানুষ নেই, এখন তুই তোর মেকআপ খুলতে পারিস। পপি অনেক করে মানা করে, কিন্তু মা তার কোনো কথা না শুনে মেকআপ খুলে দেখে পপির চোখ বেয়ে পানি বের হচ্ছে। কি রে মা, কি হয়েছে তোর? এমন করে কান্না করছিস কেন? মার প্রশ্ন শুনে পপি কিছুই বলে না। পপি কোনো সারা শব্দ না দেখে মা পুনরায় প্রশ্ন করে, তোকে কি কেউ কিছু বলেছে কলেজের ছেলেরা? পপির ইচ্ছে না থাকা সত্ত্বেও মাথা নাড়ায়। ও আচ্ছা,
আমি স্বাধীনকে বলবো তোর সঙ্গে যাই খারাপ ব্যবহার করেছে ওকে শাস্তি দেওয়ার জন্য। অন্যদিকে পপি আনমনে ভাবে, আপনার নিজের ছেলে যদি এমন কাজ করে তাহলে কি করবেন বলেন? ভাবতেও অবাক লাগে। ওই ছেলেটা কি আমার ইজ্জত বাঁচাতে গিয়েছিল? যার চোখের সামনে নিজের স্ত্রীর ইজ্জত রক্ষা করতে পারে না, ছেলেদের সাথে বাজে বাজে কথা বলে আর হাসাহাসি করে। ও, আমি স্ত্রী বলছি কেন? উনি তো আমাকে স্ত্রী হিসেবে মানেই না। এমনভাবে ভাবতে রেখে মা ওর গায়ে হাত রেখে, তুই সেগুলো বিষয় নিয়ে ভাবিস না, স্বাধীনকে বললে স্বাধীন ওই ছেলেগুলোকে শাস্তি দিবে। তারপর পপি মায়ের দিকে হাসি মুখে তাকায়। তারপর মা আর পপি দুজনে মিলে আড্ডা দিতে লাগে। অন্যদিকে আমি বন্ধুদের সঙ্গে কলেজ গেটের সামনে বাইকের উপর বসে আড্ডা দিচ্ছিলাম। তখনই কলেজে ছুটি হয়। তারপর সেইখানে আর না থেকে বাসের উদ্দেশ্যে রওনা হই। দরজায় এসে কলিং বেল দিতে, এখন আবার কে আসলো? আচ্ছা মা, তুই একটু ওয়েট কর, আমি আসছি। অন্যদিকে মা আর পপি দুজনে মিলে আড্ডা দিচ্ছিল। হঠাৎ দরজার কলিং বেল বাজায়। মা এসে দরজা খুলে দেয়। আমাকে দেখতে পেয়ে মা বলেন, আয় বাবা, তোর অপেক্ষা করতেছি। কেন মা, আমি আবার কি করলাম? আমার অপেক্ষায় রয়েছ? তারপর মার সঙ্গে হাঁটতে হাঁটতে দরজার সামনে থেকে আসে লাগে। তারপর বসার রুমে এসে বসে দেখি আমার পাশে বসে আছে। আমাকে এক পলক তাকিয়ে তার মুখটা নিকাব দিয়ে ঢেকে নেয়। দেখ না, মেয়েটা সেই কলেজ থেকে এসে কান্না করছে। ওকে জিজ্ঞেস করলাম কলেজে কেউ তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে কিনা। অন্যদিকে আমি মার এমন কথা শুনে কি করব না করব বুঝতে পারে না। তারপর মাকে উদ্দেশ্য করে বলি, আচ্ছা মা, তোমাকে এ নিয়ে ভাবতে হবে না, আমি দেখছি বিষয়টা। কথাটা বলে হনহনিয়ে আমি আমার রুমে চলে যাই। অন্যদিকে পপিও তার নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে পপি মার কাছে এসে পুনরায় মার সঙ্গে কথা বলতে লাগে। অন্যদিকে আমার অনেক ক্ষুধা লাগায় আমি রুমে না থেকে নিচে এসে দেখি মা আর পপি দুজনে মিলে কথা বলছে। তখন আমি মাকে উদ্দেশ্য করে বলি, মা, অনেক ক্ষুধা লেগেছে আমার, জলদি খেতে দাও। কাজের মেয়েকে বল তোকে খেতে দেওয়ার জন্য। কথাটা বলে পুনরায় পপির সঙ্গে কথা বলতে লাগে মা। মাকে উদ্দেশ্য করে আমি বলি, আগে তো খাবার নিয়ে আমাকে খাইয়ে দিতে, আর এখন কেন তুমি অন্য একটি মেয়েকে পেয়ে আমার সঙ্গে এমন ব্যবহার করছো যেন আমি তোমার নিজের ছেলে না? কে বললো তুই আমার ছেলে না? তুই আমার ছেলে, এও আমার মেয়ে। তাই বলে কি নিজের খাবার নিজে বেড়ে খেতে শিখবি না? দেখবি বউ আসলে অনেক ভালোবাসবে তোকে। মার সঙ্গে আর কোনো কথা না বলে খাবার টেবিলে গিয়ে বসতেই পপি মার সঙ্গে কথা বলা বন্ধ করে আমার কাছে খাবার বেড়ে দিতে লাগে। প্রথমে একটু খারাপ লাগলেও পরক্ষণেই অনেক ভালো লাগা কাজ করে নিজের মধ্যে। এই ভালো লাগার কারণটা অজানা। খাবার বেড়ে দিয়ে পুনরায় মার কাছে গিয়ে পপি কথা বলতে লাগে। আমি খাওয়া দাওয়া করে সোজা আমার রুমে গিয়ে গেমস খেলতে লাগি। ফ্রি টাইমে এই একটা কাজই করি আমি, একটু গেম খেলে আমি ঘুমিয়ে পড়ি। এইভাবে কেটে যায় দিনটা। পরের দিন কলেজে জমকানো টেস্ট ফর্ম অনুষ্ঠান হবে। তার জন্য সকালে রেডি হয়ে বাড়ি থেকে বের হতে যাব, অমনি পেছন থেকে বাবা বলে, কিরে বাবা, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? বাবা, আমাদের কলেজে একটা ফাংশন আছে, সেখানে যাচ্ছি। তোর সঙ্গে পপিমাকেও নিয়ে চল। না বাবা, উনি পর্দা করে, ইসলামকে অনেক মেনে চলে। ওনাকে স্টেজ শোতে নিয়ে যাওয়া অনেক খারাপ দেখায়, এতে করে বাছাই থাক। কথাটি বলেই বাবাকে আর কোনো কথা বলতে না দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর বাইকটা নিয়ে সোজা কলেজে চলে যায়। কলেজে গিয়ে দেখি সেখানে অনেক আগে থেকে আমার বন্ধুরা বসে আড্ডা দিয়েছে। তারপর বাইকটা পার করে সোজা চলে যায় স্টেজের সামনে। চারিদিকটা দেখে বন্ধুদের কাছে গিয়ে আড্ডা দিতে লাগে। বেলা যখন 10টা বাজে তখন এক এক করে সবাই স্টেজের সামনে গিয়ে বসে পড়ি। কলেজে থাকা আর বাইক থেকে অনেক ছেলে মেয়েদেরকে আনা হয়েছে পারফরমেন্স করার জন্য। এক এক করে সবাই স্টেজ কাঁপাচ্ছে তাদের নিজস্ব গান দিয়ে। তখন স্টেজে পিছিয়ে থাকা বড় এলডি প্রজেক্টে ঈশিতার নোংরা কিছু ভিডিও দেখাচ্ছে। পুরো কলেজের ছেলেমেয়েরা সবাই দেখে ভিডিওটা। আসলে ভিডিওটা হইল ওই দিন যে ঈশিতা বারে মাতলামি করেছিল ওই ভিডিওটা। ভিডিওটাতে অনেক খারাপভাবেই দেখা যাচ্ছিল। এইদিকে তাও এমন ভিডিও দেখে অনেক রেগে যায়। কি করবে কিছুই বোঝ উঠতে পারে না। একটু পর সেইখানে থাকে একটা ছেলে গিয়ে প্রজেক্টের লাইনটা বন্ধ করে দেয়। তারপর পুনরায় কনসার্ট শুরু হয়। অন্যদিকে আমরা তো আজ অনেক খুশি হচ্ছে, কারণ আজকে আমি আমার প্রতিশোধটা নিতে পেরেছি। তারপর সেইখানে আর না থেকে আনন্দে কনসার্ট থেকে বের হয়ে বাইকটা নিয়ে টান দেব। অমনি আমার সামনে এসে দাঁড়াইছে, তা আমার ঘাড়ে থাপ্পড় দিতে যাবে, অমনি আমি আর ওর হাত ধরে ফেলি। ফকিন্নির বাচ্চা,
আমি ভালো করে জানি তুই এই ভিডিওটা করে ছিঁড়েছিস প্রজেক্টরে, তাই না? এই প্রতিশোধ তোকে ভয়ঙ্করভাবে দিতে হবে। দেখ, আমি চাই না আমাদের মাঝে আর কোনো বিভেদ সৃষ্টি হোক। তুই আমাকে সবার সামনে ছোট করেছিস, আমিও সবার সামনে তোকে ছোট করেছি। দ্বিতীয়বার যদি আমার সঙ্গে লাগতে আসিস তাহলে তুই ভেবেচিন্তে আসিস, তখন দেখবি তোর নিজের সম্মান নিয়ে টানাটানি লাগবে। কি করবি তুই? এইবার তো সবাই তোর মাতলামির ভিডিও দেখেছে, সামনের বার তোর ধর্ষণের ভিডিও দেখবে। কথাটা বলে আমি সেখানে আর না দাঁড়িয়ে বাইকটা নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা হই। আমি বাসায় এসে দরজায় কড়া নাড়াতেই পপি এসে দরজা খুলে দেয়। এত তাড়াতাড়ি কনসার্ট শেষ হয়ে গেল? আমি তোমার কনসার্ট করতে চাইনি, গিয়েছিলাম একজনকে শাস্তি দেওয়ার, দিয়েওছি। ও তাই বলেন। তারপর আমি পপির সঙ্গে আর কোনো কথা না বলে সোজা আমার রুমে চলে আসি। রুমে এসে গোসল করে গেম খেলতে লাগে। একটু পর কাজের মেয়ে এসে খাবার খাওয়ার জন্য ডাকে। গেমস খেলা বাদ দিয়ে খাবার টেবিলে চলে যায়। তারপরে মার সঙ্গে কথা বলতে বলতে খাবার খেয়ে নিই। খাবার খাওয়া শেষ হলে পুনরায় আমার রুমে এসে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের ন্যায় অনেক রাত হয়ে যায়। তারপর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে নিজেকে একটু পরিপাটি করে বাইক নিয়ে বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার জন্য বাইরে চলে যাই। তারপর বন্ধুর সঙ্গে আড্ডা দিতে দিতে এক পর্যায়ে রাত অনেক হয়ে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা বেজে গেছে। তারপর বাসার উদ্দেশ্যে রওনা হই আমি। দরজায় কলিং বেল দিতেই দরজা খুলে যায়। চোখ মুছে ভালোভাবে তাকিয়ে দেখি পপি। আমি ওকে উদ্দেশ্য করে বলি, প্রত্যেকদিন এভাবে আমার আশার অপেক্ষা করে কেন? নিজের রুমে গিয়ে কি ঘুমিয়ে গেলে পারো না? বুঝবেন না কেন? রাতের পর রাত এখানে জেগে আপনার আশার অপেক্ষা করি। হয়তো যখন বুঝতে পারবেন আমি আর থাকবো না। কথাটা বলেই পপি সেখানে আর না দাঁড়িয়ে তার রুমের দিকে অগ্রসর হয়। আমি দরজাটা লাগিয়ে আমার রুমের দিকে চলে যাই। রুমে গিয়ে অমন অবস্থাতেই ঘুমিয়ে পড়ি। সকালের দিকে আমার ঘুম ভাঙে সুমধুর কোরআন তেলাওয়াতের শব্দে। এপাশ ওপাশ করে কোনোভাবেই আর ঘুম আসে না আমার। তারপর রুম থেকে উঠে কোরআন তেলাওয়াতকে করছে দেখার জন্য রুম থেকে বের হয়ে পপির রুমের সামনের দিকে যেতেই পপি জায়নামাজ বিছিয়ে কোরআন তেলাওয়াত করছেন। বাইরে থেকে হালকা হালকা আলো রুমের জানালা ভেদ করে প্রবেশ করছে। আমি অবলব দৃষ্টিতে সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পপির সুমধুর কোরআন তেলাওয়াত শুনছি। নিমিষেই নিজের মধ্যে কেমন যেন ভালো লাগা কাজ করছে। আর মনে মনে ভাবতে লাগলাম, আমি কি দিন দিন মেয়েটার প্রেমে পড়ে যাচ্ছি? মেয়েটিকে এখনো না দেখলে নিজের মনের ভিতর কেমন যেন লাগে। কথাগুলো আর মনে মনে ভাবতে ভাবতে সেখানে দাঁড়িয়েছিলাম। পপি কোরআন তেলাওয়াত শেষ করে জামাজ থেকে উঠে যাবে অমনি জানালার দিকে তার নজর যেতে আমাকে দেখতে পায়। আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে পপি সেখান থেকে উঠে বেলকনিতে চলে যায়। আমি সেখানে আর না দাঁড়িয়ে থেকে আমার রুমে চলে যাই। তারপরে ওয়াশরুমে যেয়ে গোসল করার জন্য ওয়াশরুম থেকে বের হয়ে মোবাইলের দিকে তাকিয়ে দেখি কেবলমাত্র বেলা 7টা বাজে। ভাবলাম আজ এত সকালে ঘুম থেকে উঠতাম। প্রত্যেকদিন এত সকালে গোসল করা তো দূরে থাক, ঘুম থেকেই উঠতাম না। তারপর আমি আমার রুম থেকে বের হয়ে বসার রুমে গিয়ে টিভি দেখতে লাগি। তখনই বাবা আমার কাছে এসে বলতে লাগে, আজকে কি সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে? যাকে কিনা সকাল 10টার আগেই ঘুম থেকে তোলা যায় না, সে কিনা আজ সকাল 7টায় বসার রুমে এসে টিভি দেখছে। আমি বাবার কথায় কোনো ভ্রুক্ষেপ জানাই না। তারপর বাবা আর আমি দুজনে মিলে টিভি দেখতে লাগি। একটু পর পপি আমার আর বাবার জন্য কিচেন রুম থেকে কফি তৈরি করে আনে। তারপর বাবা আর আমার দিকে এগিয়ে দেয়। আজ কেউ নেই, এই নিন কফি। হ্যাঁ মা, এমন সময় একটা জিনিসই চাচ্ছিলাম মনে মনে। তুমি আমার মনের কথা কিভাবে বুঝতে পারলে? তারপর বাবা কফিতে এক চুমুক দিয়ে বলতে লাগে, বিশ্বাস করো মা, তোমার খালাম্মাও এত ভালো করে কফি বানাতে পারে না যত ভালো করে তুমি কফি বানাইছো। অমনি মা পেছন থেকে বলে, কি এত বছর ধরে কফি বানিয়ে দিলাম, বলতি আমার কফি না খেলে নাকি তোর সকালে শুরুই হয় না ভালোভাবে। আর এখন কি না আমার মেয়েকে পেয়ে বলছিস আমার কফি আর ভালো লাগে না? কে বললো? তোমার কফি তো ওয়ান অফ দ্য বেস্ট। আমি তো পপির মন রক্ষায় কথাটা বললাম। কথাটি বলে পপিকে চোখ টিপ দেয় বাবা। আমি শুধু তাকিয়ে থেকে তাদেরকে দেখছি, তাদেরকে। তারপর বাবা মা পপি আমরা চারজনে মিলে টিভি দেখতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। কাজের মেয়ে বলতে লাগে, খালাম্মার ভাইয়েরা খাবার রেডি আছে, আসেন খাইয়া নেন। তারপর আমরা সবাই খাবার টেবিলে এসে খাবার খেতে লাগে। খাবার খাওয়া শেষ করে সোজা আমি আমার রুমে চলে আসি। তারপর কলেজে যাওয়ার জন্য একটু পরিবারী হয়ে ব্যাগটা কাঁধে নিয়ে রুম থেকে বের হয়ে গ্যারেজ থেকে ব্যাগটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে দেখি রাস্তার সামনে পপি দাঁড়িয়ে আছে।
আমি পপির কাছে গিয়ে বাইকটা দাঁড় করিয়ে বলি, তোমার কাছে কলেজে যাওয়ার জন্য গাড়ি ভাড়া আছে? হ্যাঁ, আমার কাছে টাকা আছে, আঙ্কেল আমাকে টাকা দিয়েছে। তারপর আমি বাইকটা নিয়ে সোজা কলেজের উদ্দেশ্যে রওনা হই। এদিকে পপি ভাবছিল আমি তাকে বাইকে করে কলেজে নিয়ে আসব, বাট হলো তার উল্টো। আমি কলেজে এসে কলেজের গেটের সামনে বাইকটা পার করে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম। একটু পর দেখি একটা রিক্সা করে কলেজে চলে আসে পপি। তারপর আমাদের সামনে দিয়ে যেতে যাবে, তখনই আমার বন্ধুরা পপিকে উদ্দেশ্য করে অনেক বাজে বাজে কথা বলে। যে যার কথাগুলো শুনে আমার অনেকটা খারাপ লাগে। পপি একটু দূরে গিয়ে আমার দিকে তাকিয়ে পুনরায় হাঁটতে লাগে ক্লাসরুমের উদ্দেশ্যে। অনেকক্ষণ ওদের সঙ্গে এখানে আড্ডা দিই। ওদের সঙ্গে আড্ডা দিতে ভালো না লাগায় ওদের উদ্দেশ্য করে বলি, তোরা থাক, আমি ক্লাসরুমে যাচ্ছি। হ্যাঁ রে হ্যাঁ, সূর্য আজকে কোন দিকে উঠছে? ক্লাস করতে যাবে তা আবার তুই? ভাবতে আমাকে অবাক করছে রে। তারপর সজীব আমার কাছে এসে হাত মাথায় দিতে দিতে বলে, মামা তোর কি অসুখ বিসুখ হয়েছে নাকি রে? ডাক্তার দেখাতে হবে। আরে তোরা ফাজলামি করিস না তো, ভালো লাগছে না আমার। তারপর আমি ওদের সঙ্গে আর কোনো কথা না বলে আমার ক্লাসরুমের উদ্দেশ্যে অগ্রসর হই। আমার ক্লাসরুমে যেতে পপিদের ক্লাসরুমে অতিক্রম করতে হয়। পপির ক্লাসরুমের সামনে দিয়ে যেতেই পপির ক্লাসের দিকে নজর যায়। দেখি পপি একটা ছেলের সঙ্গে একটা সিটে বসে দুজনে মিলে কথা বলছে। এমন দৃশ্য দেখেই আমার অনেকটা রাগ হয়। পপির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি এক নজর। পপি বোধ হয় আমাকে দেখলো, বাট আমার দিকে তাকিয়ে না দেখার ভান করে ছেলেটির সঙ্গে কথা বলতে লাগে। আমি সেখানে আর না দাঁড়িয়ে আমার ক্লাসরুমের দিকে গিয়ে ক্লাস করতে লাগে। স্যার বোধ হয় আমাকে ক্লাসরুমে দেখে অবাক হয়ে যায়। ক্লাস করতেও আর ভালো লাগছে না। তারপর শুধু ক্যান্টিনে চলে যাই কফি খাওয়ার জন্য। ক্যান্টিনে গিয়েও দেখতে পাই পপি আর ওই ছেলেটা একসঙ্গে বসে হাসাহাসি করে কথা বলছে। এমন দৃশ্য দেখে আমার অনেকটাই রাগ হয়। নিজের হাতে থাকা কফির গ্লাসটা মুঠো বন্ধ করতেই ভেঙে চোরমার হয়ে যায়। আমার হাত বেয়ে টপ টপ করে রক্ত পড়ছে। আমার সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। অবলা দৃষ্টিতে পপির দিকে আর ওই ছেলেটির দিকে তাকিয়ে আছে। হঠাৎ পপি আমার দিকে তাকিয়ে দেখে, এমনভাবে তাকিয়ে থাকতে দেখে ভয় পায়। তারপর পপি আর ওই ছেলেটি ক্যান্টিন থেকে চলে যায়। আমার কোনো কিছু ভালো লাগে না। ক্যান্টিন থেকে বের হয়ে বাইক নিয়ে সোজা বাসায় চলে আসি। বাড়িতে প্রবেশ করতেই মা আমার হাতের এমন অবস্থা দেখে আমার দিকে এগিয়ে এসে বলতে লাগে, আজকে আবার কার সঙ্গে মারামারি করে হাতের 12টা বাজিয়ে বাসায় ফিরলি? কথাটা বলতে বলতে মা আমাকে ধরে সোফায় নিয়ে বসায়। তারপর ফার্স্ট এড বক্স নিয়ে এসে হাতে ব্যান্ডেজ করতে লাগে। তখনই কেউ একজন কলিং বেল বাজায়। কাজের মেয়েটি দরজা খুলে দেখে পপি। আমার সামনে এসে আমাকে এমন অবস্থায় দেখে কি বলবে না বলবে বুঝতে পারে না। আমার দিকে এক পলক তাকিয়ে সোজা আমার রুমে চলে যায়। অন্যদিকে মা আমার হাতে ব্যান্ডেজ করছে আর আমাকে উপদেশ দিয়েছে। সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। লাগে যেন আমার চোখ পুরো অগ্নিবর্ণ ধারণ করেছে। মা আমাকে উদ্দেশ্য করে আবার বলে, দেখ বাবা, তুই আমাদের একমাত্র সন্তান, তুই ব্যতীত আমাদেরকে দেখবে কে? তাই এমন কোনো কাজ করিস না যাতে আমাদের সারা জীবন কাঁদতে হয় তোর জন্য। মার কথায় আমার কোনো হেলদোল আসে না। মার ব্যান্ডেজ করা শেষ হলে আমি মার কাছ থেকে উঠে আমার রুমে চলে যাই। ওষুধের বক্স থেকে ঘুমের বড়ি বের করে 2টা ঘুমের বড়ি খেয়ে নেই। এমন অবস্থাতে খাটে গিয়ে পা এলে দিতেই ঘুমিয়ে পড়ি। অন্যদিকে পপি আমার রুমের সামনে এসে দরজা হালকা খুলে আমাকে ঘুমোতে দেখে রুমের ভিতর প্রবেশ করে। তারপর আমার কাছে এসে কাদা হাতটি ধরে অঝরে কান্না করছে আর আনমনেই বলছে, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কখনোই এমনটা করিনি। আমি দেখতে চেয়েছি আমার জন্য তোমার মনের মাঝে একটু বিন্দু পরিমাণ ভালোবাসা জন্মেছে কিনা, তার জন্যই আমি এমনটা করেছি। এখন তো বুঝতে পেরেছি তুমি আমাকে পছন্দ করেছো। এখন শুধু মুখ ফুটে বলার অপেক্ষায় আছো। কথাগুলো আনমনে বলে পপি আমার হাত ধরে কান্না করছিল। আমার রুমে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তখনই আমার রুমে প্রবেশ করে। পেছন থেকে মা পপিকে আমার হাত ধরে এমনভাবে ধরে রাখতে দেখে বলে, কি করছিস তুই? আমার ছেলের হাত ধরছিস কেন? মা রেগে কথাগুলো বলে পপিকে। নিজের চোখের পানি এক হাত দিয়ে মুছে আমার দিকে ফিরে পপি বলে, আন্টি ভুল বুঝবেন না আমাকে। ওনার হাতে কিছু আয়াত পরে ফু দিবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন উনি। ও আচ্ছা, তাই বল। কিছু মনে করিস না মা, তুই আমার এমন কথায় রেগে গিয়েছিলাম তোর এমন কাণ্ডে। তারপর পপি আমার রুম থেকে বেরিয়ে যায়। মা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাও চলে যায়। অন্যদিকে আমি তো ঘুমের রাজ্যে বিরাজ করছি। এদিকে কি হচ্ছে কোনো হেলদোল নেই আমার ঘুম ভাঙাতে ফোন হাতে নিয়ে দেখি রাত 9টা বেজে গেছে। তারপর ওয়াশরুমে গিয়ে
মুখে পানি দিয়ে রুম থেকে বের হয়ে বসার রুমের সামনে দিয়ে বাড়ি থেকে বের হতে যাব, তখনই মা আমাকে উদ্দেশ্য করে বলে, কিরে বাবা, কোথায় যাচ্ছিস তুই এমন অবস্থা নিয়ে? তোর হাতের দিকে কি একবারও খেয়াল করিসনি কতটুকু কেটে গেছে? হাতের দিকে এক পলক তাকিয়ে মার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। তারপর গ্যারেজ থেকে বাইকটা বের করে সোজা নাইট ক্লাবের উদ্দেশ্যে রওনা হই। একটু পর বাইকটা পার্কিং করে নাইট ক্লাবের ভেতরে ঢুকে পড়ি। নাইট ক্লাবের ভেতরে ঢুকে সোফায় বসেছিলাম, তখনই সজীব একটা মেয়েদের নাইট ক্লাবে আসে। আমার দিকে তাকিয়ে ভীত কণ্ঠে বলে, কি মামা, তুই আজকে এত সকাল সকাল নাইট ক্লাবে এসেছিস আর আমাদেরকে ফোন করার প্রয়োজন মনে করলি না? আমার কথা রাখ, আগে তুই বল নাইট ক্লাবে মেয়ে নিয়ে কি করছিস? শুধু মনকে তো আর তৃপ্তি দিলে হবে না, নিজের শরীরকেও তৃপ্তি দিতে হবে, তাই না? তার জন্য নিয়ে আসছি তৃপ্তি মেটানোর জন্য। সজীব আমার কাছে এসে কানে কানে কথাটা বলে, তারপর পুনরায় মেয়েটার কাছে গিয়ে, আরে মামা বলিস না, এটা আমার গার্লফ্রেন্ড, তোর সঙ্গে পরিচয় করিয়ে দিব, তার জন্য নিয়ে এসেছে। তারপর আমার সঙ্গে মেয়েটি আসলো, যে অনেকক্ষণ ধরে কথা বলতে লাগে। একটা সময় মেয়েটা আর সজীব নাইট ক্লাবের ভিতরে হোটেলে চলে যায়। অন্যদিকে আমার বারবার পপি আরও ছেলেটি হেসেছে কথা বলার খেয়াল হয়। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে একে একে প্রায় 8টা মদের বোতল শেষ করি। তখনই বাড়ির একটা ওয়েটার আমার কাছে এসে বলে, স্যার প্লিজ আর খাবেন না, আপনার নিজের ওপর নিজের কন্ট্রোল হারিয়ে যাবে। ওয়েটারের কথা শুনে অনেকটা রেগে যায়। মাতলামির কণ্ঠে ওয়েটারকে উদ্দেশ্য করে বলি, আমার সমস্যা হলে তোর কি? আমি মদ খাচ্ছি আমার টাকা দিয়ে, তুই বলার কে রে? সামান্য 2 টাকার ওয়েটার হয়ে আমাকে মানা করিস? এক পর্যায়ে মদ খেতে খেতে নিজের ওপর নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি। তারপর নাইট ক্লাব থেকে বের হয়ে আমার বাইক নিয়ে বাসায় চলে আসি। দরজার সাথে হেলান দিয়ে কলিং বেল দিতেই দরজা খুলে যায়। দরজা খোলায় পপি গায়ের উপর পড়ে যেতে নিলে পপি ধরে ফেলে। তারপর এক হাত দিয়ে আমাকে ধরে অন্য হাত দিয়ে দরজা আটকে ধরে আমার ঘরে শুয়ে দিয়ে আসে যাবে, অমনি আমি আর হাত ধরে টান দিতে আমার গায়ের উপর এসে পড়ে। কোথায় যাচ্ছিস তুই? তুই আমার বউ হয়ে অন্য ছেলেদের সঙ্গে কথা বলিস এসে, তাই না? কথাটা বলেই পপির ঠোঁটের সঙ্গে আমি ঠোঁটটা লাগিয়ে চুষতে লাগি। পপি আমার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। একটু পর পপি আমার সঙ্গে তালে তাল মেলাতে লাগে। নেমেষেই দুজনে হারিয়ে যায় ভালোবাসার এক অতল গভীরে। সকালে আমার ঘুম ভাঙে আমার বুকের উপর কারো ঘন নিঃশ্বাস পড়ায়। চোখ মিলেই তো আমি অবাক হয়ে যাই, আমার বুকের উপর কেউ একজন শুয়ে আছে। তারপর মুখ দেখে চোখ ঝরাতে দেখি পপি। বুকের ওপর থেকে পপি ঝাটকা দিয়ে সরিয়ে ফেলতে পপির ঘুম ভেঙে যায়। আমার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে পপি। তুই আমার ঘরে আমার বেডে এসে আমার বুকের উপর ঘুমাচ্ছিস? তোর সাহস কী করে হয়? কথাটা বলে আমি ঠাস ঠাস করে পপির গলায় 2টা থাপ্পড় মেরে দেই। পপির ছলছল দৃষ্টিতে খাট থেকে উঠে তার কাপড় পরে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমি খাট থেকে উঠতে যাব, অমনি হাত ভেজা ভেজা লাগে। হাতের দিকে তাকিয়ে দেখি পুরো খাট ধরে জায়গায় জায়গায় রক্তের ফোঁটা। এতে আর বোঝার বাকি রইল না যে কি হয়েছে রাতে আমার আর পপির। নিজের মাথায় নিজে চাপড়াতে লাগলাম। নেশা থাকা অবস্থায় মেয়েটির সঙ্গে এমন কাজ করতে পারলাম কি করে আমি? ভাবতে ভাবতে আমি সোজা ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে রুমে এসে খাট থেকে চাদরগুলো তুলে আর একটু চাদর বেছে নিলাম। আর মনে ভাবতে লাগে, মেয়েটির সঙ্গে কী করলাম আমি? উল্টো আমি মেয়েটাকে আরও নগ্ন কথা বলে রুম থেকে বের করে দিলাম। কথাটা বলে আর মনে ভাবছিলাম খাটের উপর আধশোয়া হয়ে, তখনই দরজা এসে কেউ কড়া নাড়ে। কে? ভাইজান, আপনাকে আঙ্কেল আন্টি ডাকছে খাবার খেয়ে আসার জন্য। তারা আপনার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। তারপর আমি রুম থেকে বের হয়ে মেয়েটির পিছু পিছু গিয়ে খাবার টেবিলে চলে যাই। খাবার টেবিলে গিয়ে দেখি সেখানে আগে থেকে পপি মা বাবা বসে আছে আর আমার আসার অপেক্ষা করছে। আমি গিয়ে পপির সামনে একটা চেয়ারে বসে পড়ি। পপি তো আমার দিকে না থেকে খাবার খেয়ে রুমে চলে যায়। অন্যদিকে আমি খাবার খেয়ে আমার রুমে আসতে যাব, তখনই মনে পড়ে মেয়েটির সঙ্গে এমন ব্যবহার করা ঠিক হয়নি। ওর কাছ থেকে ক্ষমা চেয়ে আসি। তারপর আমি পপির সামনে গিয়ে কড়া নাড়তেই পপি এসে দরজা খুলে দেয়। আমাকে দেখে দরজা লাগাতে যাবে, তখন আমি এক হাত দিয়ে দরজা আটকে বলি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি আমার আহতায় ছিলাম না। আজ সকালে তোমার সঙ্গে এমন ব্যবহার করার জন্য সরি। বুঝতে পেরেছি। গভীরভাবে কথাগুলো বলে পপি। আমি পপির রুমের সামনে থেকে আসে যাব, তখনই পপি পেছন থেকে বলতে লাগে, আচ্ছা একটা কথা শুনবেন? কি? বলো।
এই অনিশ্চিত সম্পর্ক রেখে কি লাভ, যেটা কখনো হবেই না। তো প্লিজ আপনি আমাকে ডিভোর্স দিন, আমি এই বাড়ি থেকে চলে যাব আপনার আর আমার ডিভোর্স হওয়ার পরে। কথাটি বলে দরজা লাগিয়ে দেয় পপি। আমি কিছু বলে ওঠার আগে তারপর সোজা আমি আমার রুমে চলে যাই। এভাবে কেটে যায় প্রায় 3 মাস। পপি আগের মতো আর আমার সঙ্গে কথা বলে না, কলেজেও ঠিক একটা আগের মতো যায় না। গেলেও 1-2টা ক্লাস করে বাসায় চলে আসে। কখনো পপির সঙ্গে কথা বলতে চাইলে বারবার এড়িয়ে যায়। তার এমন কর্মকাণ্ডে দিন দিন আমাকে যেন করে করে খাচ্ছে। একদিন মা বাবা আমি পপি 4 জন মিলে বসার রুমে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ পপি সোফা থেকে উঠে কিচেন রুমের দিকে উদ্দেশ্য দৌড় দেয়। পিছু পিছু মা গিয়ে বলে, এমনভাবে উঠে আসলি যে? জানি না আন্টি, দুদিন ধরে যা খাচ্ছি সব বমি হয়ে বের হয়ে যাচ্ছে, বুঝছি না এমন কেন হচ্ছে। বিষয়টা তো চিন্তার বিষয়, ডক্টরকে দেখাতে হবে। পুনরায় মা চিন্তিত মাখা মুখে আমার কাছে এসে বসে। তখনই বাবা আমাকে প্রশ্ন করে, কি হয়েছে? পপিমা ওইভাবে উঠে দৌড়ে গেল কেন? মেয়েটা যাই খাচ্ছে তাই বমি হয়ে বের হচ্ছে 2-3 দিন ধরে। ডক্টর দেখাতে হবে ওকে। তুমি যাও, ওকে নিয়ে এখন ডক্টরের কাছে যাও। আচ্ছা, ও ফ্রেশ হয়ে আসুক, তারপর নিয়ে যাব ডাক্তারের কাছে। তারপর পপি তার রুমে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে আসলেই মা পপিকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায়। যাবার সময় পপি কিছু একটা ইঙ্গিত বুঝতে পারে। যাওয়ার সময় আমার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে মা ও পপি এত ঘন ঘন বমি হওয়ার কারণ বুঝতে পারে, কিন্তু যতদিন ধরে মেয়েটির দিকে দেখছে মেয়েটির বিষয়ে একটু সন্দেহ হয়নি। তাই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে মা। ডাক্তারের কাছে নিয়ে যেতে ডাক্তার ভালোভাবে চেক আপ করে মার কাছে এসে বলেন, কংগ্রাচুলেশন, রোগে আপনার কি হয়? আমারে হয়। ও, আপনি পেশেন্ট। ওনার পেটে 2 মাসের বাচ্চা। কি? হ্যাঁ, এই নিন রিপোর্ট। তারপরে মা ডাক্তারের কাছ থেকে রিপোর্টগুলো নিয়ে দেখতে লাগে। তারপর কেবিনে ঢুকে পপির হাত ধরে কেবিন থেকে বের করে গাড়িতে নিয়ে সোজা বাসায় চলে আসে। বাড়ির সামনে এসে গাড়ি ব্রেক করতেই এই গাড়ি থেকে বের হয়ে পপির হাত ধরে মা আমাদের সামনে নিয়ে আসে। অন্যদিকে পপি মার কাছ থেকে এমন ব্যবহার কখনো আশা করেনি। ঘুরে আসতেই বাবা মাকে প্রশ্ন করে, তুমি এত রেগে আছো কেন? আর মেয়েটিকে হাত ধরে নিয়ে আসতেছো যে? তারপর বাবার দিকে রিপোর্টটা এগিয়ে দেয়। বাবা রিপোর্টটা পড়ে অবাক হয়ে যায়। রিপোর্টটা ঢিল মেরে সোফায় ফেলে দেয়। পপির কাছে গিয়ে এসে বলতে লাগে, তোমাকে আমার ছেলে রাস্তা থেকে কুড়িয়ে আনছে আমার বাসায় কাজ করার জন্য। আমিও তোমাকে আমার নিজের মেয়ের মতো ভেবেছি সব সময়। আর শেষমেশ তুমি কিনা এমন কাজ করেছো? কার পাপের ফসল তোমার পেটে? বাবার কথা শুনে আমি রিপোর্টটা হাতে নিয়ে দেখতে লাগি পপি মা হতে চলেছে। আমার ঠোঁটের করে মুচকি হাসি ব্রাশ করে। অন্যদিকে বাবা মা রেগে গিয়ে অনেক জোর জবরদস্তি করতে লাগে এই বাচ্চার বাবাকে তা জানার জন্য, কিন্তু পপি কোনোভাবেই রাজি হচ্ছে না কে এই বাচ্চাটার বাবা বলার জন্য। তখন মা পপির গায়ে হাত দিতে যাবে, অমনি আমি গিয়ে মার হাতটা ধরে ফেলি। নষ্টা মেয়ে কোথাকার! নষ্টা মেয়েকে এই বাড়িতে রাখবো না, এখনই চলে যাই এই বাড়ি থেকে। মা এমন কথা শুনে পপি বাড়ি থেকে বের হতে যাবে, অমনি আমি পপির হাত টেনে ধরি। কিরে, তুই ওর হাত ধরলি কেন? যাচ্ছে চলে যেতে দে, নষ্টা মেয়ে আমার বাড়িতে কোনো ঠাঁই নেই। মা তুমি কাকে নষ্ট মেয়ে বলছো? নিজের ছেলের বউকে? আমার মুখ থেকে এমন কথা শুনে মা বাবা অবাক হয়ে আমার দিকে তাকায়। তখনই মা বলে, কি বললি তুই? ছেলের বউ মানে? তারপর আমি মা বাবাকে সব কথা খুলে বলি, শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পপির সঙ্গে আমার বিয়ে হয়। বাবা মার দিকে তাকিয়ে দেখি ওরা যেন আকাশ থেকে পড়লো আমার কথা শুনে। তখনই বাবা আমাকে উদ্দেশ্য করে বলে, আমি প্রথম দিনে একটু সন্দেহ করেছিলাম, যেই ছেলে কিনা কখনো কোনো মেয়ের সঙ্গে কথাই বলতো না, সেই ছেলে কিনা একটা মেয়েকে নিয়ে এসেছে আমার বাসায়, তাও আবার কাজের মেয়ে হিসেবে। আমাদেরকে বললে আমরা কি তোদের বিয়েটা মেনে নিতাম না? খামোখা মেয়েটাকে কতই না আজে বাজে কথা বললাম আমি। কথাটি বলে মা পপির কাছে গিয়ে হাত ধরে বলতে লাগে, প্লিজ মা, আমারকে তুই ক্ষমা করে দে। তোর এমন কথা শুনে আমি রেগে গিয়েছিলাম, কারণ তোকে আমার নিজের মেয়ে মনে করতাম, আর তুই কিনা এমন কাজ করেছিস। তারপর বাবা মা আমাদের বিয়েটা মেনে নেয়। তারপর পুনরায় সোফায় বসে আমরা 4 জন মিলে কথা বলতে লাগি। এই বাবুর নাম কি রাখবে? বাবু কি ছেলে হবে না মেয়ে? এইসব কথা বলতে বলতে অনেক রাত হয়ে যায়। খাওয়া দাওয়া করে যে রুমের দিকে অগ্রসর হই,
পপি ওর রুমে ঢুকতে যাবে অমনি আমি ওর হাত ধরে বলতে লাগে, এখন তো আমার রুমে থাকতে, আমার সঙ্গে থাকতে তো আর তোমার কোনো আমত নেই। বাবা মা মেনে নিয়েছে আমাদের সম্পর্কটা। না, নেই। পপির মুখ থেকে নেই কথাটি শুনে কোলে তুলে নিয়ে গিয়ে খাটে শুয়ে দিয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়ি। বাকিটা না হয় ইতিহাসই থাক। যদি জানতে খুব ইচ্ছে করে তাহলে একটা বিয়ে করে নিন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। ভালো থাকবেন সবাই।